নমস্কার, আরো একবার আপনাদের সামনে চলে এলাম এবং আপনাদেরকে আজকে এমন একজনের বাড়িতে নিয়ে এসেছি যে আমার বহু বহু বছরের বন্ধু, বহু পুরনো বন্ধু। এবং এখন তার সব থেকে বড় পরিচয়, তার অনেক পরিচয় আছে। সে একজন অত্যন্ত গুণী শিল্পী, সে একজন অত্যন্ত ভালো অভিনেতা, ছবি ভালো আঁকে, গান ভালো গায়, মানে বহু প্রতিভার অধিকারী এবং অত্যন্ত আমাদের খুব কাছের, খুব ভালো মজাদার এক বন্ধু। সে আজকে তার নিজের যোগ্যতায় দাঁতে দাঁত চেপে একটা লড়াইয়ের ফলে সে আজকে এমন একটা জায়গায় এসেছে যেটা আমরা বন্ধু হিসেবে সত্যিই তার জন্য গর্বিত। রুদ্রনীল ঘোষের বাড়িতে আমরা চলে এসেছি, সদ্য নির্বাচিত বিধায়ক আমাদের রুদ্র। প্রথমে যেটা তোর কাছে আমি একটুখানি জানতে চাইবো, আজকে কাকু কাকিমাকে কতটা মিস করছিস? ভয়ঙ্কর। আমি এখন যেখানটায় বসে আছি আমার টালিগঞ্জের বাড়ি, মানে দীর্ঘ প্রায় 1.5-2 মাস পর এই বাড়িতে থাকলাম এসে। আমার হাওড়ার শিবপুর বিধানসভায় যে বাড়ি, পুরনো বাড়ি, যেখানে বাবা আর মা হঠাৎ করে ওই গত হওয়ার পর থেকে, যেহেতু তারা আমার খুব বন্ধু ছিলেন, তোরা জানিস, মানে আমার বন্ধু শুধু নয়, আমার বাবা আমাদের এই জগতের শিল্প সংস্কৃতি জগতে যারা যারাই আমার বন্ধু ছিলেন তাদের বন্ধু হয়ে গিয়েছিলেন। কারণ নিজেও একজন শিক্ষক তো শুধু ছিলেন না, বাবা ছবি আঁকতেন, মা গান গাইতেন, তার সঙ্গে সোশ্যাল ওয়ার্ক, এই সবটা মিলিয়ে আর কি তার মেলামেশার যেমন একটা অদ্ভুত পেরিফেরি বড় হয়ে তৈরি করে ফেলতেন, ঠিক তেমনই আমার বন্ধুরাই আমার বাবার বন্ধু। তো বাড়িতে ফিরতে খুব অস্বস্তি লাগতো, অসুবিধা হতো, আমি থাকতে পারতাম না, কারণ মা বাবা দুজনেই এত বন্ধু ছিলেন। ফলত হাওড়া যেতাম, চারটুতো ঘুরতো, ভাই বোনদের সঙ্গে হয়তো দেখা হতো, কথা হতো, বা পাড়ার বন্ধুরা যারা পুরনো বন্ধু, কোনো পুজো কোনো অনুষ্ঠানে যেতাম, কিন্তু বাড়িতে থাকতে বড় অসুবিধা, অস্বস্তি হতো। কিন্তু যাই হোক, সময়ের ডাক। আমি কৃতজ্ঞ আমার দলের কাছে যে আমায় আমার শিকড়ের কাছে আবার পৌঁছে দিয়েছেন, এবং সেখানে শিবপুরের যারা মানুষ, যারা আমায় দায়িত্ব তুলে দিয়েছেন বিধায়কে, তারা তো কেউ আমার ভোটার নয়, তারা প্রত্যেকেই আমার প্রতিবেশী, আপনজন। মানে রুদ্রনীলের থেকে তারা বেশি করে বাপাই বলে তারা সম্বোধন করতে আমার নিকনেমে বেশি ভালোবাসে। মানে ওই মাটিটাই আমাকে সোশ্যাল ওয়ার্ক শিখিয়েছে, আমাকে ছাত্র রাজনীতি শিখিয়েছে, অপরের জন্য কাজ কিভাবে করতে। এটা আমাদের মাটির ওখানের অভ্যাস। দলমত নির্বিশেষে তোমাদের যাই থাকুক না কেন, কারোর কোনো বিপদ আপদ হলে চলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ি। আর এমন একটা মাটি, মানে পাড়ার কোনো না কোনো গলির কোথাও কোনো রবীন্দ্র নজরুল সন্ধ্যা হচ্ছে, আর তার পাশেরই পাঁচিলের পাশে ঘটাঙ্গাট করে লেদ মেশিন চলছে। মানে দুটো শিল্পই এক ধরনের ছিল, একই সঙ্গে বাঁধা ছিল। তো সেখানে পুরোটা শেখানোই কিন্তু বাবা মায়ের ছিল, মিশতে কেমন করে হয়, সবার জন্য কেমন করে একটু ভাবতে হয়। তো ফলত অনেকে দেখবি অনেক অনেক আলোচনায় উঠে আসে যে আচ্ছা আপনি তাহলে শিল্প জগতের এই কাজ, তাহলে এই কঠিন দায়িত্ব, তাহলে অমুক তমুক। এটা অমূলক নয়, কারণ অনেকে একটা বাচ্চা সামলাতে হিমশিম খায়, আর অনেকে 4-5টা বাচ্চা কি সুন্দর বড় করে ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়ে ফেলেছে। তো অনেকেই ভাবেন যে বাবা ও সামলাচ্ছে কি করে। এটা প্রত্যেকেরই ব্যক্তিগত এক একটা করে ধরন ধারণ থাকে। যেমন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বলতে পারি, একজন শুধুমাত্র অভিনয় করেন, ডায়লগ বলেন, তিনি তার অভিনেতার কাজটা প্রফেশনালি করেন। আবার কেউ কেউ রয়েছে, তিনি লিখছেন, অভিনয় করছেন, পরিচালনা করছেন, প্রযোজনা করছেন। সেটা আবার অনেকে ভাবে যে এরা কি করে। তো যাই হোক না কেন, আমার বাবা মায়ের একটা অদ্ভুত নিয়ন্ত্রণ এখনো আমার উপরে চলে বলে আমার নিজের মনে হয়, এবং যে কারণে আমি সব পেশা, সব বৃত্তের মানুষ, হয় তিনি মানে প্রাইভেট জেটের মালিক হতে পারেন, বা একজন রিক্সা চালক হতে পারেন, তাদের সঙ্গে বন্ধুত্ব আমার ঠিক একই নিক্তিতে, একই বেঞ্চে তাদের সঙ্গে থাকে। হয়তো সেই দুজনের মধ্যে হয়তো কখনো বন্ধুত্ব হতে গিয়ে একটু দূরত্ব থাকে, যে কোনো কারণেই হোক না কেন। আমার সঙ্গে ওই
দুপক্ষের বন্ধুত্বে কোনো সমস্যাই হয় না। এটা পুরোটাই বাবা মায়ের কাছে থাকা। সো ডেফিনেটলি আমি তাদের ভয়ঙ্কর মিস করছি। এই দিনটা যখন শিবপুরের দল প্রার্থী করলো, ধন্যবাদ জানাবো আমার দলকে, কেন্দ্র এবং রাজ্য নেতৃত্ব, তারা তাদেরকে যখন হলো, খালি মনে হতো যে আমায় বোধহয় প্রচারে একটা দিক দেখলেই হতো, বাকিটা বাবার মা বেরিয়ে পড়তে এবং তাদের কথা লোকে বিশ্বাস করত। কারণ বাবা এবং মায়ের যত বন্ধু বান্ধব যারা এখনো বেঁচে রয়েছেন, তারা কিন্তু একই রকম ভাবে সক্রিয় হয়েছিলেন। মেবি কেউ বামে রয়েছেন, কেউ কংগ্রেসে, কেউ তৃণমূলে, কেউ বিজেপিতে। তাদের একটা সবার মিলে একটা আগ্রহ ছিল। এটা 2021-এর সময়, যখন আমায় খুব চরম কঠিন জায়গা ভবানীপুর, যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় থেকে দাঁড় করানো হয়, সেখানে জিততে পারিনি, 28,000 ভোটে হেরে গেছিলাম। তার মধ্যে হারিয়েছিল আমাকে মিনি পাকিস্তান, ববি হাকিমের ওই জায়গাটি। তো যাই হোক না কেন, এবং মৃত ভোটারেরা তারা আর কি হারিয়ে দিয়েছিল। যাই হোক, সেই সময় শিবপুরের যারা মানুষ ছিলেন বিধানসভা, দলমত নির্বিশেষে, ওদের খুব আগ্রহ ছিল যে বাবাই এখান থেকে নয় কেন দাঁড়ালো না। রাজনৈতিক ভাবে কিন্তু খুব সুন্দর মেজাজ বা পরিবেশের জায়গা কিন্তু নয় ওটা। বিগত শাসক যে দলেরা যারা ছিলেন, তাদের দাবদাহ ভয়ঙ্কর, দাপট ভয়ঙ্কর। সেখানে বিরোধী কোনো রাজনৈতিক দল করা যাবে না। একটু ওই মাটিটাতে ফরওয়ার্ড ব্লক। মানে এই প্রসঙ্গে একটুখানি জানতে চাইবে যে হাওড়া পুরসভার কর্পোরেশনের ভোট তো বহুদিন ওখানে হয়নি। 2018 সাল থেকে একটা 500 বছরের পুরনো শহর, যেখানে শিল্প সংস্কৃতি এবং শিল্প কারখানা, যে দুটো হাত ধরাধরি করে চলে, সেইটাকে কার্যত কি করে ডাস্টবিন বানানো যায় তার পরিকল্পনা করা হয়েছে। নির্বাচন করালেই কে টিকিট পাবে আর পাবে না নিজেদের মধ্যে খুনোখুনি হয়ে নিজেরাই শেষ হয়ে যেতেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্বাচন বন্ধ করে দিয়েছিলেন। প্রশাসক বসিয়ে ওই বলে না, আমাদের খুব একটা সময় আমাদের সরস্বতী পুজোর সময় হতো না যে অঞ্জলি হয়ে গেছে কিন্তু ছেলেটা দৌড়ে ঢুকেছে, হয়তো কুল খেতে গিয়েছিল স্কুলে, কারোর থেকে দেরি হয়ে গেছে, ও দেয়নি, খুব রেগে গিয়েও আর কি একটা কিরম করে শান্তির জল দিয়ে দিতে, যাও বলে ভোট। সেইরকম একটা পদ্ধতিতেও নাগরিক অসম্মানটা করা চলেছে। তার ড্রেন, তার রাস্তা, তার পাঁক, তার রোগ জীবাণু, ম্যালেরিয়া, ডেঙ্গিতে মানুষ মারা গেছে, বেহাল, বাড়িতে আত্মীয় স্বজন আসতে পারে না, বিয়ে ভেঙে যায়, বৃষ্টি না হলেও গোড়ালি অব্দি ড্রেনের জল রাস্তায়, আর বৃষ্টি হলে তখন তো পরিষ্কার দুয়ারে নর্দমা, বেডরুমে নর্দমা, কিলবিল করছে পোকা মাকড়, রোগ জীবাণু, বাচ্চাগুলো স্কিন ডিজিজ, ক্যান্সার আক্রান্ত হয়ে যাচ্ছে মানুষ, ডেঙ্গি আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। তাদের কোনো রকম চ্যাদভেদ নেই। তারা বরং কি করে সরকারি জমিগুলোকে বেআইনি ভাবে সরকারি থেকে কনভার্ট করে বেচে দেবেন, যাতে জল নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে যায় এবং কার্যত ডাস্টবিন একটা গামলার চেহারা নেওয়া যায়, সেই পরিকল্পনা করে। দুর্ভাগ্যজনক যে 2018 সাল থেকে সমগ্র হাওড়া এবং শিবপুরের 10টি ওয়ার্ডে কোনো কাউন্সিলর বা পুরপিতা নেই। আর 47 নম্বর ওয়ার্ড, যেখানে আমি থাকি, সেখানে বিধায়ক যিনি ছিলেন আমার বাবারই বন্ধু ছিলেন, বিনয়ানন্দ ব্যানার্জি, কংগ্রেসের, তিনি গত হয়েছেন সম্ভবত 2014। মানে বাকিগুলোতে 18 সাল থেকে তো নেই। আর 47 নম্বর ওয়ার্ডে আরো 4 বছর আগে থেকে নেই। এইভাবেই চলে যাচ্ছে। তো ফলত হাওড়ার মতো এত ঐতিহ্যশালী এবং সব থেকে বড় কথা, হাওড়া হুগলির একটা জোন, ডেফিনেটলি তুই জানিস, এই কারখানাগুলোই কিন্তু পরিষ্কার, এই ছোট 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 এই যে লেদের কারখানা, মুখের কারখানা, সেগুলোই কিন্তু ভারতবর্ষের ইকোনমিকে বিরাট বড় একটা হেল্প করত। সেটা পুরো তছনছ করে দেওয়া হয়েছে। মানে ব্যবসায়ীরা কি করে এই কারখানাগুলোকে বাঁচাবেন, শ্রমিকদের হাতে কি করে কাজ থাকবে, তারা রোজগার করবেন, কিচ্ছু ভাবা হয়নি। পলিউশন কি করে আটকানো যায় কারখানাগুলো থেকে, সেটা নিয়ে আলোচনা করা, যাতে গাড়ি ঢুকতে এবং বেরোতে কারখানাগুলো থেকে সুবিধা হয়, সেই বিষয়ে আলোচনা করা। না, নাথিং, কিচ্ছু হয়নি। মানুষ মরুক, কারখানা মরুক, আমাদের কি, আমরা শুধু যারা ডানাত বাঁ হাতে রোজগার করতে পারি। মানে আজ আমরা যখন কথা বলছি, তখন হাওড়ার তৃণমূলের প্রবাদ প্রতিম
দুষ্কৃতি রাজ তৈরি করার যিনি নেতা, মন্ত্রীও ছিলেন বটে, অরূপ রায়, এখন কোন রকম ভাবে ফাঁক ফকর বলে জিতে গেছেন কোন একটা কারণে। তিনি একটা দুষ্কৃতি রাজের সাম্রাজ্য চালিয়েছিলেন। শামীম বলে একজনের ঘর থেকে আন্ডারগ্রাউন্ড প্রাসাদ পাওয়া গেছে, সেই খবর এখন মানুষ দেখছে। যদি আন্ডারগ্রাউন্ডের শামীমের ঘরটা আরেকটু খোঁড়া যায়, ওই রাস্তাটা অরূপ রায়ের ঘর দিয়ে বেরিয়েছে দেখতে পাওয়া যাবে। আর এরকম শামীমের একটা নয়, ঠিক আছে, এরকম প্রচুর মানুষ তাদের জড়ো করে দুষ্কৃতিরাজ কি করে করা যায় সর্বত্র, সারা হাওড়া জুড়ে, সবকটা এলাকা জুড়ে এই মানে অনুপ্রাণিত তৃণমূল নেতার কাজ এটা। মানে তার দলের যদি অন্য কোনো ভালো নেতা কোনো একটুখানি মানুষের জন্য একটা ভালো কাজ করি সারাদিনে করতে যেতেন, তাহলেও তার চোখ লাল হয়ে থাকত। নিজের সতীর্থদের হত্যা করিয়েছেন বলে সারা হাওড়ার লোকজন বলে, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রোটেক্ট করে। কোঅপারেটিভ দুর্নীতি তার হাত দিয়েই হওয়া, এটা সব মানুষ বলেন। তো এই যে একটা বিধ্বস্ত করে দেওয়া একটা দারুণ পুরনো 500 বছরের ঐতিহ্যশালী একটা শহরকে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনীতির ক্ষেত্রে আমাদের রাজ্য, আমাদের দেশের পক্ষে, সেটা কার্যত একটা ভ্যাটের চেহারা দেওয়া হয়েছে। অদিতি বিশ্বাস করতে পারবে না যে অধিকাংশ জায়গায় কোনো ট্রাফিক সিগন্যাল নেই, যেমন খুশি চলো, যেমন খুশি সাজো, গাড়ির হর্ন কাজ করে না, গালাগাল দিলে তবে লোক সরাতে হয়। এটা কি? এই অরাজকতা তৈরি করে দেওয়া হয়েছে। মানে হেলমেট আর অমলেট তো এক করে দিয়েছে, তার প্রয়োজন নেই, অসভ্যতামি কর। তুমি যদি তোমার নাগরিক অধিকার পাচ্ছ না, কেন ড্রেন, পাঁক, রাস্তা, ভ্যাট, রোগ জীবাণু তৈরি করছে, বলতে গেলেই কড়া লাল চোখের শাসামি, চোখ করে দেবো। হেলথ সেন্টার গুলো যেগুলো ধর জীবনদায়ী বিশল্যকরণের মতো বন্দোবস্ত, আমার শিবপুরে 3-4টে, সেগুলো ধুঁকতে ধুঁকতে এমন জায়গায় করে দিয়েছে যাতে ওখানে চিকিৎসা করলে মানুষের অভাবগুলো মিটে যাবে। প্রান্তিক মানুষ, গরিব মানুষ, হিন্দু মুসলমান সবাই মিলে ওখানে থাকে, বিভিন্ন ভাষাভাষীর মানুষ, শিল্পাঞ্চল যা হয়, মরুক মানুষ, বড়লোক বা যারা স্বাচ্ছন্দ্যের সঙ্গে রয়েছে তারা হয়তো প্রাইভেট নার্সিং হোম বা হসপিটালে চিকিৎসা করাতে পারেন। কতজন? 100 জনে 5 জন, বাকি 95 জনের কাছে এগুলোই তো বিশাল্যকরণ। কেন যাবেন তারা? এই পরিকাঠামো তো রয়েছে আমাদের সরকারি স্ট্রাকচারে, সেগুলোকে ইচ্ছা করে রুগ্ন করা হয়েছে। এবং একই রকম ভাবে এই রাজ্যে যে 8,500 স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে, প্রাইভেট স্কুল, আবার বলছে সব প্রাইভেট স্কুল খারাপ নয়, কিন্তু এমন কিছু প্রাইভেট স্কুলে জন্ম দেওয়া হয়েছে যেখানে তৃণমূলের নেতাদের 2 নম্বরই টাকা খাটে। তো এই যে একটা অরাজকতার পরিবেশ, জোর করে মানুষকে আরো গরিব করো, আরো কোণঠাসা করো, হাত থেকে কাজ কেড়ে নাও, এমন একটা জায়গা এখন আমরা এসেছি যে 10-12 হাজার টাকার এই পশ্চিমবঙ্গে যদি কেউ চাকরি পায়, কোন একটা ছেলে মেয়ে রোজগার করতে পারে যে কোনো দিক দিয়ে, মনে হয় যে বুদ্ধি বেঁচে গেছে। তো এই একটা অরাজকতার যে পরিবেশ রয়েছে, সেটা উপরে তো মানে সিমেন্টের একটা প্রাসাদ বানানো হয়েছে অপরাধের এবং নাগরিক অবজ্ঞার, নাগরিক অসম্মানের। তার জবাব কিন্তু পশ্চিমবঙ্গ জুড়ে মানুষ ভোটের মাধ্যমে দিলেন এবং তারা বিশ্বাসটা রাখলেন। এবার তারা যে দায়িত্বটা দিয়েছেন, এবার সেই দায়িত্বটা পালন করা যথেষ্ট রকম পরিকল্পনার কিন্তু একটা কাজ। সবার আগে অচলায়তন ভাঙতে হবে, তার নিচে চাপা পড়ে যাওয়া যে সত্যিটা, যা আরো বড় বা বিকশিত হওয়ার ছিল, সেই কাজগুলোতে আমাদের নামতে হবে। এই যেমন আজকে সকালবেলা থেকেই প্রত্যেকটি ওয়ার্ডে কোথায় কোথায় কোন কোন কাজ যা হওয়ার ছিল, 15 বছর ধরে না হওয়া কাজ, সেটা তো ম্যাজিকের মতো তুড়ি মেরে কারুর পক্ষেই সম্ভব নয়, মানে কেউ তার উপরওয়ালা নয়। তো তার ওই পদ্ধতিগুলোকে নিয়ে আলোচনা চলছে। সরকারি অফিসাররা সকাল থেকে ফোন করে জানাচ্ছেন যে কিভাবে লুটের পরিকল্পনা প্রশাসনিক ভাবে সাজাতে বাধ্য করা হয়েছে, যে স্যার আমরা যন্ত্রণায় জ্বলছিলাম। সো আস্তে আস্তে সেই কাজগুলো, দায়িত্বটা তো একটা ম্যাসিভ দায়িত্ব। এবার তোর পাড়া, মানে যে তোর যে এলাকা, তোর কেন্দ্রে তুই যেটা জিতেছিস, সেখানে তো তুই একটা পাড়ার ছেলে, হ্যাঁ, মানে ছোট থেকে তোকে দেখা, সেটা একটা বাড়তি দায়িত্ব। যেমন বাড়তি বিশ্বাস, বাড়তি ভরসার জায়গা, সেটাও একটা তোর কাছে একটা যে বাবাই এসেছে, বাবাই নিশ্চয়ই করবে, প্রত্যাশার চাপ থাকে বাবা মার কাছে, কাকু কাকিমা তাদের, সেটা থাকে। এইটা একটা রয়েছে তোর, পাশাপাশি রয়েছে এই গোটা মেসটাকে সামলানো,
এটার জন্য তোর নিশ্চয়ই কোনো নির্দিষ্ট পরিকল্পনা আছে। সেইগুলো যদি তুই একটুখানি স্পেসিফিক কিছু যদি থাকে সেটা যদি বলতে পারিস। পাশাপাশি এর সঙ্গে আমি আরেকটা প্রশ্ন করব তোকে, যে ধর তুই কোনো মন্ত্রী সভার কোনো একটা দায়িত্ব পেলি, একটা দপ্তর পেলি, সেক্ষেত্রে তুই একজন বিধায়কের যে দায়িত্ব তোর ওই এলাকার, সেই দায়িত্ব প্লাস মন্ত্রীর দপ্তরের দায়িত্ব, এইগুলোর মধ্যে ব্যালেন্সটা কিভাবে করবি? বলছি, প্রথম হচ্ছে সবাই সত্যি জানেন যে একটা মানে অপরিসীম অপরিকল্পিত বন্দোবস্ত চালানো হয়েছে। আমাদের সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এসে যেদিন নির্বাচন পদ্ধতিতে নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন হলো, একটা তো পদ্ধতি মেনে হয়, যেহেতু সাংগঠনিক দল, তৃণমূল বা এই ধরনের দলের মতো যেমন খুশি সাজে বলে দু একজন বলে দিল কেউ এটা হয়ে গেল, এমনটা তো নয়। অমিত শাহ এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন জানিস, যে খুব সুপরিকল্পিত ভাবে প্রশাসনের রাজনীতিকরণ হয়েছে এবং রাজনীতির অপরাধীকরণ হয়েছে, যেটা পশ্চিমবঙ্গের মানুষকে, তিনি যে রাজনৈতিক মতপথে বিশ্বাস করুন না কেন, নাগরিক তিনি, তার অধিকারগুলো থেকে তিনি বিস্মৃত হয়ে গেছেন। আচ্ছা, এটা আমার অধিকার বুঝি? মানে তিনি হয়তো সামান্য একটা কিছু পেলেন, পাওয়ার কথা হচ্ছে একটা আলমারি, তার জায়গায় তাকে একটা ছোট পিঁড়ে বা টুল দেওয়া হবে, তিনি ভাবছেন এটা বোধহয় অনেক পেয়ে গেলাম, তা নয়। তো যাই হোক, এই যে পদ্ধতিটাকে যে ভেঙে দেওয়া হয়েছে, এই পদ্ধতি রয়েছে সঠিকভাবে মানুষের কাছে পরিষেবা পৌঁছবার। যে সময় আমরা কথা বলছি সেক্ষেত্রে প্রায় 10 লক্ষ কোটি টাকার মতো দেনা করে চলে গেছে, বিলিয়ে লুটিয়ে লুটে সেটা করে চলে গেছে। তো ফলত কেন্দ্র সরকার অত্যন্ত সজাগ যে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক এই যে ভঙ্গুর অবস্থা তৈরি হয়েছে, সেটাকে মজবুত করতে গেলে চরম একটা সাহায্য দিতে হবে। আমরা বারবার দেখেছি যে কেন্দ্র সরকারি যে প্রকল্পগুলো, যেগুলো নিরপেক্ষভাবে রাষ্ট্রীয় ব্যবস্থায় সবকটি রাজ্যের জন্যই বরাদ্দ করা হয়, কারণ এটা তো মানুষের ট্যাক্সের টাকা, তৃণমূলের টাকা, বিজেপির টাকা, এর টাকা, ওর টাকা বলে তো কোনো কিছু হয় না, মানুষেরই ট্যাক্সের টাকা। সে একজন মা, তিনি মাথার সিঁদুর কিনুন বা শাঁখা কিনুন বা শাড়ি কিনুন, বা একটা পুরুষে যাই কিছু কিনুন না কেন, রোজগার থেকে যে ট্যাক্স বলি বা কেনাকাটাতে যে ট্যাক্স বলি, সেইগুলোই তো ঘুরে ফিরে বিভিন্ন পথে জমা হয়, কিছুটা রাজ্যের কাছে, কিছুটা কেন্দ্রের কাছে। এবার কেন্দ্র সেই যে টাকাটা আসে, সেই টাকাটা প্রান্তিক মানুষ বা জনসাধারণের জন্য উপকারে কিভাবে লাগতে পারে, সবকটা রাজ্যের কাছে সেই প্রকল্পগুলো পাঠায়, এবং রাজ্যের দায়িত্ব এই প্রকল্পগুলোর সুবিধা কারা কারা পেতে পারেন সেই যোগ্য মানুষগুলোর নামের তালিকা তৈরি করা এবং তাদের বন্টন করা। যেহেতু যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, যেহেতু ফেডারেল স্ট্রাকচার রয়েছে, তাই কেন্দ্র সরকার সরাসরি মানুষের কাছে সব ক্ষেত্রে এই সাহায্যগুলো পৌঁছতে পারেন না, তাদের রাজ্য সরকারের থ্রু দিয়েই অধিকাংশ ক্ষেত্রে পৌঁছতে হয়। এটা অনেকেই জানেন না, মানে আমি কথাগুলো খুব সোজা করে বলবার চেষ্টা করছি, নাহলে প্রচুর আমাদের বন্ধু বান্ধব আছেন, মানুষ আছেন যারা এতটা মানে গভীরে কেউ কেউ জানেন, আবার কেউ কেউ তো জানেন না। আবাস প্রকল্পের ঘর কেমন, এই আবাস যোজনার ঘর প্রান্তিক মানুষদের কাছে পৌঁছবার কথা, যাদের ঘর নেই, তার বদলে তারা পেয়েছে কারা দেখলেন, যে তৃণমূলের যারা নেতারা রয়েছেন, বড় বড় অট্টালিকা বানিয়েছেন, তার আত্মীয় স্বজন পরিজন বা তিনি, তার পরিবার 4-5টা করে ঘর নিয়ে নিয়েছেন। ফলত যে মানুষটার পাওয়ার দরকার, যে গরিব, অদিতি এত লোককে মিট করেছে, তাদের চোখে এত জল দেখেছি, যাদের পাওয়া উচিত, তার পাশে আমি তৃণমূলের নেতার আত্মীয়দের ঘর দেখতে পাচ্ছি দোতলা বানিয়ে ফেলেছে, আর সেই মানুষটা ঝুপড়িতে ত্রিপল লাগানো, চাঁচারি দেওয়া, ভদ্রমহিলা ঝুঁকে পড়েছেন, হাউ হাউ করে কাঁদছেন। এই কান্না এতগুলো বছর ধরে মানুষ কেঁদেছে। এই অপরাধ, এই যে পাপ, সেই পাপে না কোথায় দগ্ধ হতেই হবে এই ধরনের মানুষকে। আবার বলছি যে 100% নিখুঁত, নির্ভুল
আমরা আশা করি, কিন্তু আমাদের পরিবারের লোকজনেরাই, একটা বাড়িতে যদি 5টা লোক থাকে তারা সবাই মিলে নিখুঁত আর নির্ভুল তো হয়ে উঠতে পারেন না। অথচ আমরা রাজনৈতিক ক্ষেত্রে বা সরকারি ক্ষেত্রে এক্সপেক্টটা করি। বদলটা তো আমাদের বাড়ি থেকেই আমাদের সবাইকে আনতে হবে। তাই আমি তর্কের খাতিরে ধরেই নিলাম যে কোথাও কারুর একটু গাফিলতি বা কুড়েমি থাকতে পারে, কোনো জনপ্রতিনিধি, তিনি কাউন্সিলর হন, তিনি এমএলএ হন, এমপি হন, আমি মন্ত্রীর কথা বলছিও না, আরো বড় দায়িত্বে। কিন্তু লাগাতার সবাই মিলে পদ্ধতিগতভাবে এক হয়ে মানুষের কাজ করব না, যে চেয়ারের দায়িত্বটা আছে ওই কাজটা করা, হতে পারে আমি 2-1টা ভুলে যেতে পারি, হতে পারে আমার 2-1টা লেট হতে পারে, কিন্তু আমি সর্বক্ষেত্রে সবাই মিলে মানে লুণ্ঠন প্রকল্পের মধ্যে ঢুকে গেলাম, নিজেরা বিত্তশালী হলাম বাঁকা পথে, ঘুর পথে, কালো পথে, আর মানুষকে বুড়ো আঙুল দেখিয়ে দিলাম। সেই অভিশাপটা না গণতান্ত্রিকভাবে মানুষ প্রয়োগ করেছে। তো তাই শিবপুরের ক্ষেত্রে বা আমার হাওড়ার ক্ষেত্রে বাকি যে বিধায়কেরা রয়েছেন তারা ভাববেন বা বলবেন, আমার প্রাথমিক ক্ষেত্রেই পরিষ্কার মনে রয়েছে, আগে নিকাশি ব্যবস্থাটার জায়গায় প্ল্যান প্রোগ্রাম করা, ইঞ্জিনিয়ারদের সঙ্গে বসে প্রাথমিক কথাবার্তা শুরু হয়েছে। তারপর কারণ এখনো নতুন সরকার তৈরি হয়েছে, তো প্রচুর বদ লোককে গুজে রেখে দিয়ে গেছে আগের সরকার, যারা কোনো রাজনৈতিক চরিত্র নয়, কিন্তু তাদের অভ্যাস খারাপ করে দেওয়া হয়েছে যে রাজনৈতিক ক্ষেত্রের এই খারাপ তৃণমূলী নেতাদের সঙ্গেই কথা শুনে আপনাদের চলতে হবে, তার বিনিময়ে কাটমানির একটা পার্সেন্টেজ আপনার কাছে পৌঁছে যাবে। ফলে সেই ভালো লোকটারও হ্যাবিট খারাপ করে দেওয়া হয়েছে। পুলিশ সিস্টেমে এরকম একটা ভয়ঙ্কর রকম করা হয়েছিল। ফলে সেই লোকগুলোকে আইডেন্টিফাই করে আগে ক্লিন করা হচ্ছে, নাহলে একই রকম ভাবে চলবে, তো নাহলে একই রকম ভাবে তো ধাক্কা খাবে কাজের গতিটা, মানুষ চোখের জল ফেলবে না। তো ফলত সেই কাজটা করা চলছে। তারপরের ধাপে হচ্ছে যে কোন কোন কাজগুলো আগে করে, যেমন আমি বললাম যে আমার কাছে নিজের মনে হচ্ছে হাওড়ার নিকাশি ব্যবস্থা একটা পরিমার্জন এবং পরিবর্তন করা। রাস্তাগুলো উঁচু, ড্রেন আর বাড়িগুলো নিচু, ফলে ড্রেনের জল বেরিয়ে বাড়ির রান্নাঘরে এবং উঠোনে ওই কাদা পাঁক সেইটার মধ্যে দিয়ে, হয়তো ভিডিওগুলো দেখেছি, আমি পোস্ট করেছি, যে এটা একটা এলাকার গল্প আমি বলিনি, তাই আমার উপর রাগ, খারাপ খারাপ কথা। যারা বলেছিলেন তিনিও ওই পাঁকে ডুবে রয়েছে, তিনিও এবং তার গলির মানুষও ডুবে রয়েছেন, যারা ডুবিয়েছে তিনি বলছেন তাদের পক্ষে ভোট দিন। মানুষ কেন দেবে? তাই তো পাল্টালেন। তো আগে নিকাশি ব্যবস্থাটা ঠিক না করলে কি হবে, রাস্তা যে ঠিক করা যে পরের কাজটা রয়েছে, সেই রাস্তাগুলো এই জলে ধুয়ে যাবে, ড্রেনে ধুয়ে যাবে। এমনিতেই চিন্তা রয়েছে যে সময়টা এত কম, তার মধ্যে সামনে বর্ষা, ম্যাজিক্যালি তো ম্যাজিক দেখিয়ে তো করে দেওয়া যায় না। উপরওয়ালাকে বললাম কালকেই রাস্তা হয়ে গেলে, তো হয় না। তো ফলত এটা রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আর দুটো দিক, একটা হচ্ছে স্বাস্থ্য, হেলথ সেন্টার গুলো যাতে হসপিটালের মতো চেহারা নেই। ওখানে গিয়ে আমার নিজের ডান পায়ের বুড়ো আঙুল কুল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গিয়ে, না সরি বেল পাড়তে গেছিলাম, পড়ে গিয়েছিল। তখন কি নেড়া ছিলি বা ইনি না তো তো পা ভেঙে গেছে আমাদের, সেই চিকিৎসা হয়েছে। মায়েরা সন্তানের জন্ম দিতে নেই হেলথ সেন্টার গুলোতে, সেগুলোকে অকেজো করে ফেলে রেখে দেওয়া হয়েছে। সেগুলোকে কতটা মজবুত করা যায়, হাওড়া একটা বড় হাসপাতাল কি করে করা যায়, কেন আমাদের সারাক্ষণ পিজি এনআরএস এগুলোর উপরে মুখাপেক্ষী হতে হবে। হাওড়া হসপিটাল বলে একটা প্রচন্ড পুরনো বড় হাসপাতাল রয়েছে, লোকে ওটাকে বলতে ওয়ান হয়, পেশেন্ট নিয়ে যাচ্ছেন সঙ্গে সঙ্গে পকেটে দুটো তুলসী পাতা নিয়ে যাবে। মানে বলতে কষ্ট হচ্ছে, এটা আনন্দের নয়, শুনতে হয়তো মজা লাগতে পারে, কিন্তু এই দুর্ভোগের জায়গায় আমরা দেখেছি যে হাওড়াকে ফেলে রেখে দেওয়া হয়েছে। পরিচ্ছন্নতার কোনো ভাবনাই নেই, যেটা সভ্য সমাজ, সেখানে মানুষ বেরোবেন একটু পরিষ্কার রাখিনি। তো এই জঞ্জাল, নিকাশি ব্যবস্থা, তারপরের ধাপটা হচ্ছে রাস্তা, এবং তার সঙ্গে সঙ্গে যে দুটো হেলথ সেন্টার, যাতে মানুষের ওই যন্ত্রণার জায়গাটা কাটে, চিকিৎসা সবার প্রাথমিক, এবং তার সঙ্গে যারা
কলকারখানা এবং শিল্প বাণিজ্যের সঙ্গে জড়িয়ে তাদের কথা কেউ শোনেনি। এই গত পরশুই তাদের কিছু লোকজনের সঙ্গে কথাবার্তা হচ্ছিল যে ওখানে যারা ব্যবসায়িক সমিতির যারা মানুষজন রয়েছে তাদের কি পরিমার্জন দরকার, তাদের কাজগুলোর সাজানোর জায়গায় দরকার, অনেক কাজ, সেগুলো তারপর একটু বড় ডেভেলপমেন্টের দিকে যাওয়া এবং ইমিডিয়েটলি যেটা সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথাবার্তা বলে যে বিষয়টা বুঝতে পারা গেল যে সেটা হচ্ছে যে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার একদম কালকে তিনি স্ট্রেট নিদান দিয়ে দিলেন যে দাদাগিরি এবং তোলাবাজ এবং এই যে পাইয়ে দাও, এই পুরো বিষয়টাই ডিজলভ অ্যান্ড ডিলিটের রাস্তায় যেতে হবে। সেক্ষেত্রে সম্মানীয় যারা ডিএম রয়েছেন, যারা এসপি রয়েছেন এবং যারা এমএলএ রয়েছেন, একযোগে এই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সরকার যখন আমরা একসঙ্গে যখন কথা বলছি তখন তো সরকার সাজাবার একটা প্রক্রিয়া চলছে, আরো কয়েকদিন যাবে, কারণ এটা পদ্ধতিগত বিষয়। মানে চাইলেও তো সবাই মিলে একসঙ্গে শপথ নিয়ে সবাই মিলে একসঙ্গে একই কাজে নেমে পড়া সেটা তো সম্ভব হয় না, একটা পদ্ধতি আছে, সেটা করে এদিকটা এগোতে হবে। তো এই প্রাথমিক দেন সৌন্দর্যায়ন, তার সঙ্গে সঙ্গে যেমন শিল্প কলকারখানার দিকটা মজবুত করা এবং তার সঙ্গে শিল্প সংস্কৃতির জায়গা, যেটা আমি একদম প্রথমেই বলছিলাম যে মানে শুধু আমার শিবপুর না, হাওড়াটা এমনই জায়গা, মানে মাঠে ছোট প্যান্ডেল খাটিয়ে হয়তো রানুদি বা হয়তো ধর মন্টুদা তারা সুন্দর করে ছেলে মেয়েদের নিয়ে একটা সাংস্কৃতিক সন্ধ্যা করছেন, তার পাশে কারখানার পাশ থেকে কিন্তু লেদ মেশিনের ঘাটাঙ্ঘাট শব্দটা আসছে, মিষ্টি শব্দ, দুটো একসঙ্গে সঙ্গত করে চলা দরকার। তো তাই একটা ডেফিনেটলি কালচারাল হাব কি করে বানানো যায় হাওড়ার বুকে, সেটা এমনটাই নয় যে আমার বিধানসভায় হতেই হবে, শিবপুরে হলে ভালো লাগবে, স্পেস যাতায়াতের সুবিধে হয় এমন একটা জায়গা, বা সেটা হাওড়ার এই ধরনের জায়গায়, গঙ্গার পার্শ্ববর্তী জায়গায় প্রচুর জায়গা পড়ে রয়েছে, বিউটিফুল দারুণ দারুণ জায়গা রয়েছে, সেখানটা যদি করা যায় কোনো জায়গায়, যাতে সেটাও আর একটা টুরিস্ট স্পট হতে পারে, কারণ এগুলো করলে তো আরো অনেক বেশি করে মানুষের যাতায়াত বাড়বে, রোজগার বাড়বে মানুষের, তাই না? তো সেই প্ল্যানিং গুলো, এগুলো ধাপে ধাপে, আগে আগে মানুষকে বাঁচাতে হবে, আগে সেটা ড্রেন, পাঁক, জল, এগুলোর জায়গা, রাস্তা, এগুলো ঠিক করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে হেলথ সেন্টার, আর তার সঙ্গে ওদিকে শিল্প। তো এটা একটা যাওয়া, এদিকের একটা কাজগুলো বাকি। তোর যেটা আর একটা জিনিসের জায়গা বললি, যেটা দেখ, সেটা হচ্ছে যেহেতু ডেফিনেটলি তুইও খুব বেটার জানিস যে সাংগঠনিক দলে আমাদের ব্যক্তি ইচ্ছার কোনো মূল্য নেই, তারপর ব্যক্তি ইচ্ছা পোষণ করাটাও কোনো শিষ্টাচার নয় সাংগঠনিক দলে। তো ফলত আমি নিজে যেহেতু তো সংস্কৃতি জগতের মানুষ, যদিও মেলামেশা আমার বিভিন্ন প্রফেশনের বিভিন্ন দিকে, এবার সেই ক্ষেত্রে দল আমাকে কোন আরো দায়িত্ব দিতে চাইবেন সেটা একদম দলের এন্টার ব্যাপার। আমি এটুকু বিশ্বাস করি যে আমি ছাড়া আরো প্রচুর গুণী মানুষ রয়েছেন, আরো প্রচুর শিল্প জগৎ থেকে আসা লোকজন রয়েছেন, সেটা শিল্প জগতের কোনো দায়িত্ব হোক বা অন্যান্য কোনো দায়িত্বের জায়গায় হোক না কেন, যাদেরই দেওয়া হবে তিনিই যোগ্য। এবং যদি আমার কোনো রকম সামান্য জ্ঞান বা অভিজ্ঞতা ওই কাজটাকে হেল্প করতে পারে, এই ভগবান রামচন্দ্র যখন সেতু বেঁধেছিলেন তখন কাঠবেড়ালিও তাকে সাহায্য করেছে, এভরিবডি ইজ সো ইম্পর্টেন্ট। তো বলতো আমি যদি কাঠবেড়ালিও হই, আমার যে এইটুকু জ্ঞানও রয়েছে, আমার এই শিল্প জগতের একদম শিকড়ের ভেতরে গিয়ে গন্ডগোল আসলে কোথায়, কি করে এগুলো ধ্বস্ত হয়ে গেছে এবং কি করে ওই সমস্যাটাকে সরালে ঠিক হয়ে যাবে। তুই নিজেও যেহেতু মিডিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে, মিডিয়া বলতে শুধুমাত্র আমি নিউজ মিডিয়ার কথা বলছি না, এন্টারটেইন মিডিয়ার সঙ্গেও তুই সরাসরি যুক্ত থাকা একজন মানুষ, প্রোডাকশন যারা করেন, নির্মাণ যারা করেন, সেটা সিনেমা হোক, টেলিভিশন হোক, ওয়েব সিরিজ হোক, থিয়েটার হোক, যাত্রা হোক, যে কোনো কিছু নির্মাণের সঙ্গে যারা জড়িয়ে, তারা ছাড়া চট করে এই কথাগুলো এটাকে বুঝতে পারবে না। ডেফিনেটলি যিনি বলুন তুই বুঝতে পারছিস হয়তো, তো মানুষের বোঝবার সুবিধার জন্য বললাম।
কোন দায়িত্ব দেবেন আমরা জানি না, প্রত্যাশা একদম রাখতে নেই। এবং যে দায়িত্বটা দিয়েছে আমাকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে রাজ্যের, এত বড় রাজ্য পশ্চিমবঙ্গের কালচারাল সেলের কনভেনার মানে প্রমুখ আমায় বানানো হয়েছিল। আমি এবং আমার কালচারাল সেলের যারা অন্যান্য এক্সিকিউটিভ বডি মেম্বার, যারা কো কনভেনার, তারা মিলে এই রাজ্য, এই মাটিটা তো কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া নিজের যোগ্যতায় অর্জন করেছে, কেউ দিয়ে দেয়নি তাকে জোর করে। আচ্ছা, আপনাকে এটা বরাত পাইয়ে দিচ্ছে, এমনটা তো ছিল না। এটা এমন একটা রাজ্য, হয়তো অন্যান্য রাজ্যের বাড়ির খাটের নিচগুলোতে মধ্যবিত্ত বাড়ির পুরনো জামা কাপড় পাওয়া যাবে, হয়তো আলু পেঁয়াজ পাওয়া যেতে পারে, চাল পাওয়া যেতে পারে, গম পাওয়া যেতে পারে, পুরনো খাতা বই আসবাবপত্র পাওয়া যেতে পারে। কিন্তু এই পশ্চিমবঙ্গের মাটিটা এমন একটা মাটি, এইগুলো পাওয়া গেলে বা না গেলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে একটা রিড ভাঙা হারমোনিয়াম, একটা খোল ভাঙা তবলা, ঘরের কোণে একটা সেতার বা তার ছেঁড়া গিটার, হয়তো একটু ধুলো পড়েছে। এটাকে নিয়েই আমাদের বড় হবে। আমরা চাই বা না চাই, আমাদের বিয়ে বাড়িতে সম্পর্ক হয়ে গেলে জিজ্ঞেস করে, মেয়ে গান জানে? রান্না জানে থেকেও গান জানে। বাসর রাতে যদি পাত্র বা কনে পক্ষ যদি না কেউ কিশোর কুমার বা মোহাম্মদ রফি, রবীন্দ্রসঙ্গীত বা নজরুলগীতি যদি না গাইতে পারে এই বাসর রাত জাগার আড্ডায়, কোন বাড়িতে বিয়ে দিচ্ছ বলে আলোচনা হয়। তো এটা আমরা, এমনটা নয় যে তাদের প্রফেশনাল অ্যাক্টর বা সিঙ্গার বা পেন্টার বা ডান্সার হতে হবে। মানে একটা, তুই রবীন্দ্রনাথের তুই কবিতা জানিস না একটা, অন্তত জল পড়ে পাতার অনেকটা তুই জানিস না, তুই কে রে? মানে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের লোকেরাও জিজ্ঞেস করে, মানে আপ বাঙ্গাল সে আয়ে হো ক্যা? মানে আপনি রবীন্দ্রনাথ ঠাকুর চেনেন না, নজরুল চেনেন না, সত্যজিৎ চেনেন না, মৃণাল চেনেন না, ঋত্বিক চেনেন না, আপনি বাঙালি তো। তো যে লালনটা আমরা বুকের মধ্যে করেছি, এটা আমাদের একটা হ্যাবিট আর পরম্পরা, সাংস্কৃতিক যে পরম্পরা। তো মানে ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে কিছু পরিকল্পনা আছে? ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে নর্মালি সেই পরিকল্পনা আছে বলেই তো এতগুলো বছর ধরে মুখ খুলেছে, কথা বলেছি। আমাকেই তো প্রথম ব্যাজ লাগিয়ে বয়কট করে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যারা পরিচালনা করতেন। আমি তো আমার কথা বলিনি যে আমায় কাজ দাও, আমায় খেতে দাও, আমায় মাথায় তুলে নাচে। বলেছিলাম যা যা চলছে সেগুলোতে সিনেমাগুলোর সংখ্যা কমছে, প্রযোজকেরা পালিয়ে যাচ্ছে, যারা ইনভেস্টার তারা পালিয়ে গেলে না শিল্পী বাঁচবে, না টেকনিশিয়ান বাঁচবে, না পরিচালক বাঁচবেন, কেউই বাঁচবেন না। এত কড়া কড়া নিয়মগুলো তৈরি করবেন না, যা ভারতবর্ষের কোথাও এই নিয়ম নেই, কারণ তা যে কোনো শিল্পক্ষেত্রের পক্ষে প্রতিকূল, একদমই অনুকূল নয়। আনফরচুনেটলি ক্ষমতায়নের জন্য এমন কিছু নিয়ম তৈরি করা হয়েছিল। আমার দেশের মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এর আন্ডারে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া আছে। 2014 সালে মামলা হয়েছে, 17 সালে রায় এসেছে সুপ্রিম কোর্টে, যে প্রযোজক ইনভেস্টর তিনি যখন কোনো কিছু নির্মাণ করছেন, তিনি সোল অথরিটি, অবশ্যই ডিরেক্টরের সঙ্গে আলোচনা করে যে ক্যামেরার সামনে এবং পেছনে আমি কতজনকে নেব সেটা তারাই ঠিক করবেন। কোনো সংস্থা চাপিয়ে দিতে পারে না কাকে নিতে হবে, কজনকে নিতে হবে, কি শর্তে নিতে হবে। তো অবশ্যই হ্যাঁ, লেবার অ্যাক্ট সেটাকে সম্মান করে যেন সেটা কোনোভাবে বিঘ্নিত না হয়। সেটা হয়েছে আদৌ এখানে 100টার ওপরে ছবি হতো, 130টা 40টা আমাদের মনে আছে। তুই তখন অত্যন্ত ব্যস্ত নিউজ কাস্টার, মানে ভয়ঙ্কর রকম তুই ব্যস্ত। তো সেই সময় যখন আমরা স্ট্রাগল করছি, কাজ করা শুরু করেছি, সেই সময় কত সিনেমা হতো, ছোট ছোট কাজ কত হতো, তারা সবাই ভয় পালিয়ে গেলেন। ভারতবর্ষের অন্যান্য রাজ্য থেকে কত শুটিং হতো, তারা পালিয়ে গেলেন, এমন এমন নিয়ম করা হলো। বিদেশ থেকে লোকে শুটিং করছে, তারা পালিয়ে গেলেন। ক্ষতিগ্রস্ত কে হল? পশ্চিমবঙ্গ সরকার। সে রেভিনিউ আর্ন করা কমিয়ে ফেলতে বাধ্য হলো। ক্ষতিগ্রস্ত হলো আমাদের এখানে টেকনিশিয়ান এবং শিল্পীরা। আমি আবার বলছি অদিতি, সেটা যে শুধুমাত্র সিনেমা, ওয়েব সিরিজ বা টেলিভিশনের জগৎ নয়, যারা ডকুমেন্টারি বানান তাদেরও আঘাত পেতে হয়েছে, চাপিয়ে দেওয়া হয়েছে। আরে ভাই, যিনি নির্মাণ করবেন, যারা নির্মাণ করবেন তারা তো বলবেন। আর আজকের দিনের
অনেক টেকনোলজিক্যাল প্রোগ্রেস হয়ে গেছে, যেখানে 10টা আলোর জায়গায় একটা আলোতেই ওই কাজটা হয়ে যায়। আমি সেটাকে অস্বীকার করব কেন? আমার যে লোক লাগছে না, যে টেকনিশিয়ান আমার লাগবেই না, তাদেরকে ফ্লোরে বসিয়ে সে ফোনে গল্প করে, হ্যাঁ টুকুদি কি রান্না হলো, আর আরেকজন আমার টেকনিশিয়ান ভাই সে প্রাণপাত করা পরিশ্রম করে যাচ্ছে। যে পরিশ্রম করছেন তিনিও রোজগার করছেন পরিশ্রম করে, আর আরেকজন গল্প করে টুকু বৌদির টকের ডাল রান্না হয়েছে কিনা। এটা কোন ধরনের? এই এক্সট্রা যে খরচ, সেই খরচটা তো পরিষ্কার কেউ অ্যাসিওর করছে কি এই প্রযোজক সিনেমাটা হওয়ার পরে হল থেকে টাকাটা তুলতে পারবে? ভাই তোমাদের যাদের যোগ্যতা আছে তারা কাজ করবেন, পরিচালক ঠিক করবেন, কেন অন্য কোনো সংস্থা ঠিক করে দেবেন যে একে নিয়েই কাজ করাতে হবে, ওকে দিয়ে সাজাতে হবে, ওকে দিয়ে পড়াতে হবে, ওকে দিয়ে আলো জ্বালাতে হবে? কেন? ডেফিনেটলি যে কোনো সংস্থার গুরুত্ব রয়েছে, মানে সীমান্তে যে দাঁড়িয়ে রয়েছে সে যদি সীমান্তের বাইরে গুলি ছোড়ে তাহলে সে দেশপ্রেমী, আর যদি সীমান্তের ওই বন্দুক ঘুরিয়ে যদি সে নিজের দেশের মানুষের উপরে গুলি ছোড়ে তাহলে সে জঙ্গি, সে উগ্রবাদী, সে মানবহত্যাকারী, দেশ বিরোধী। তা এমন তো কোনো নিয়ম নীতি প্রণয়ন করা আমার সংবিধান বলেনি। তারপরেও এখানে এটাই হয়েছে যেন একটা অন্য দেশ, তার একটা অন্য নিয়ম, আর যে বা যারা সত্যিটা দেখতে পারবে বা যারা অন্যায় হলে প্রতিবাদ করবে তাদের পেটের ভাত করে নাও, মুখ বন্ধ করে নাও। আর যদি বেঁচে থাকতে হয় তারা যারা কয়েকজন অন্যায় করছে তাদের পাশে দাঁড়িয়ে হাসি মুখে ছবি তুলে তাকে সমর্থন করে, নাহলে তোমার কাজ বন্ধ। আমরা তাহলে এটা এক্সপেক্ট করতে পারি কি যে এবার আমরা এইটার পরিবর্তন দেখব, ওই ব্যান্ড সংস্কৃতি একদম পুরোটাই, বা যে ওই যে গুপি শব্দটাই তো এলো এই আমি আবার বলছি যে গুপি শব্দটা অত্যন্ত অসম্মানজনক শব্দ। সেটা যেমন হতে পারে না, সেটা বলা যেমন অসভ্যতা, ঠিক তেমনি যার যতটা সামর্থ্য রয়েছে মিনিমাম, সেটাকে নিয়ে যখন সেটা কষ্ট করে কোনো কিছু করবার চেষ্টা করছে, আমি সেটাকে গুপি বলে অসম্মান করতে পারি না। হ্যাঁ তোমার আছে কিন্তু তুমি ইচ্ছা করে খরচ করছো না, এটা অন্যায়, তার বিরুদ্ধে বন্দোবস্ত হবে। স্পষ্ট ভাষায় গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে বলে দিয়েছেন, দাদাগিরি, গাজোয়ারি, তোলাবাজি সবটা বন্ধ। এবং এই ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও আমি কথা বলেছি তার সঙ্গে, তিনি বললেন যে পুরো ব্যাপারটা সম্পর্কে ওয়াকিবহাল, যেভাবে ক্ষতি করা হয়েছে এই শিল্প সংস্কৃতির জগৎটাকে দাদাগিরি করে, কিছু কমিটি তৈরি করে নিজেদের কিছু লোক বসিয়ে দিয়ে যে এইটা আপনাকে করতে হবে নাহলে আপনার গদি এবং পেট কেড়ে নেব, এই পুরো সিস্টেমটাই কিন্তু কোলাপস করবে, বন্ধ হবে। তো ফলত যারা ব্যান কালচার প্রণয়ন করেছিলেন মানুষ তো তাদেরই গণতান্ত্রিকভাবে ব্যান করে দিয়েছে। তো ফলত যোগ্য মানুষ কাজ করবেন, যোগ্যতার বেসিসে কাজ করবেন। তবে হ্যাঁ, আমি দারুণ ভালো ডাক্তার, তা বলে আমি হাফ প্যান্ট পরে আর টি শার্ট গিয়ে সিগারেট ধরি অপারেশন থিয়েটারে ঢুকে যেতে পারি না, তাহলে আমার নিজের যোগ্যতাকেই নিজে অসম্মান করে ফেলবো। মানে স্বাধীনতা মানেটা তো হচ্ছে যে আমি পরিষ্কার কোনটা বলবো না সেই বিষয়ে সম্যক একটা জ্ঞান অর্জন করা। কিছু লোকজনের জায়গায় দেখতে পাওয়া গেছে যে তারা নিজেরা গুণী, তাই খেলি ছুঁয়ে বিশ্বলয় টাইপের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মতো অনুপ্রাণিত হয়ে গিয়ে তারা নিজেরা কিছু ব্যবহার, প্রাক্তন মুখ্যমন্ত্রী ওই সেই আর কি যেভাবে তিনি শুরু করেছিলেন সেই অসুখটা এখনো রেখে কেউ কেউ রয়েছেন অকারণ দেশ বিরোধিতার কথাবার্তা বলে, টুকরে টুকরে আজাদি, কাশ্মীর মাঙ্গি, কি ধরনের কথাবার্তা। তারা যে যে কথাগুলো বলেছিলেন সেগুলো যে ফেক ছিল, মিথ্যে ছিল, এটা তাদেরই ব্যক্তিগত একটা ভুল স্বপ্ন, এবং কোনোদিন দেশকে মজবুত করার স্বপ্ন নেই, সেটা মানুষ বোতাম টিপে ছাপ দিয়ে বুঝিয়ে দিয়েছে যে অনেক ভুল নিজে বুঝেছেন, বোঝাবার চেষ্টা করেছেন, একটু ঠিক হন। আচ্ছা এইখানে একটা প্রসঙ্গ, তুই এর আগে একটা কথা বলতে বলতে বলছিলি না যে 2021-এ ভবানীপুর থেকে হেরেছিলি, তার কিছু মানে বেশ শক্ত লড়াই ছিল এবং তার জন্য 3 বার মেরেছিল তো। হ্যাঁ হ্যাঁ, মানে এখনো বাঁ হাতটা তুলতে পারি না পুরো, মানে আমার মানে জামা কাপড় পরতে গেলে অসুবিধা হয় এবং
5 বছরে আমার তো কাজ এমন বন্ধ করে দেওয়া হয়েছিল, যারা কাজ দিয়েছেন আমি কৃতজ্ঞ, কিন্তু মানে 5 বছরে কাজ করেছি টোটাল 70 দিন, 365 ইন্টু 5, তার মধ্যে কাজ করেছি 70 দিন, প্রায় লুকিয়ে চুরিয়ে বলা যায়। আর যারা কাজ দিয়েছেন কৃতজ্ঞ আমি তাদের উপরে, মানে কোনো কিছু তো আক্কা না করে, মানে অসভ্যতামিকে প্রশ্রয় না। হ্যাঁ, তো সেই লড়াইটা অত্যন্ত শক্ত একটা লড়াই ছিল। মানে সেখানে হাত তুলতে গিয়ে আমার অসুবিধা হতো, অভিনয়ের কারণে দুটো হাতই সমানভাবে তুলবো, আমি তো মানে এইটার উপরে তুলতে পারি না, কড়কড় করে। কিছু মানে চলছে তো ফিজিওথেরাপি বা করিস তো? তো আমার প্রশ্নটা একটু অন্য। আমার যে তুই তখন একটা ওই প্রসঙ্গে বললি যে আর আমাকে হারিয়েছিল ববি হাকিমের মিনি পাকিস্তান, এই মিনি পাকিস্তান বিষয়টা কি? এটা ববি হাকিম বলতে পারবেন না, তুই বললি তো, সেই জন্য জিজ্ঞেস করছি। তারই তো শব্দ এটা। আচ্ছা, তিনি এটা হ্যাঁ হ্যাঁ, তিনি তো পরিষ্কার 16 সালে মিডিয়াকে ডেকে বলেছেন, এই দেখুন মিনি পাকিস্তান, খিদিরপুরের এই অঞ্চলটা, মানে মুসলিম অধ্যুষিত যে মুসলিম অধ্যুষিত সব অঞ্চলকে তো মিনি পাকিস্তান বলা হয় না। সংখ্যালঘু সব অঞ্চলকে তো মিনি পাকিস্তান বলেননি, বা মানে বলা হয় না, কেন বলা যাবে? আশ্চর্য। মেইনলি তো হচ্ছে যে পরিষ্কার ওই খিদিরপুর চত্বরটাকে গর্বের সঙ্গে তিনি বলেছিলেন মিনি পাকিস্তান। মানে এখানে গর্ব তা সে ববি হাকিম জানে, যেখানে কাউন্সিলর 3.5 কোটি টাকার গাড়ি চড়ে, যেখানে মায়েরা বোনেরা অসুস্থ হয়ে যায়, হাঁটু অব্দি গলির ভেতর পাম্প ড্রেনের জল থাকে, যেখানে অবৈধ নির্মাণ হুহু, যেখানে বাড়ি ভেঙে পড়ে গেল, ঠিক আছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ববি হাকিম গিয়েছিলেন। এই মিনি পাকিস্তানি তো হারিয়ে দিয়েছিল, যেখানে নির্বাচন করতে গেলে পরিষ্কার পুলিশও দূরে দাঁড়িয়ে থাকে, যেমন খুশি সাজের মতো ভোটে বোতাম পড়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সরকারি অফিসারের চোখ বন্ধ করে থাকতে বাধ্য হয়, নাহলে তার পরিবার পরিজনকে তৃণমূলের ক্রিমিনালরা মেরে ফেলবে। সেই অঞ্চলটায় কি করা যাবে? সেখানেও তো স্বচ্ছতা আসার দরকার, সেখানে বেশ কিছু মানুষ রয়েছেন, তখন তারা আমার সঙ্গে দাঁড়িয়ে লড়াই করেছে, একদম মানে তারা মুসলমান সম্প্রদায়ের মানুষ, তারা এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাইতেন, তার এই অরাজকতার বিরুদ্ধে তারা প্রশ্ন তুলতেন, তাদেরকে একঘরে করে দেওয়া হয়। আচ্ছা, এখন যে ভোট পরবর্তী ক্ষেত্রে অনেকে কিছু ভয় পাচ্ছেন, আশঙ্কা করছেন সংখ্যালঘুরা যে তাদের ওপর অত্যাচার নেমে আসবে। আমরা কিছু কিছু ইনস্ট্যান্স দেখলাম, এই হক মার্কেটে বুলডোজার নিয়ে যাওয়া, সেটা নিয়ে মিছিল করা, বা আরো কয়েকটা ছোটখাটো যে বনগাতে যেটা আমরা দেখলাম, বা জিয়াগঞ্জে যেটা দেখলাম, এই যে এটাকে কি ভোট পরবর্তী হিংসা বলবি, বা এটা কি মানে এই যে আশঙ্কাটা করছেন লোকজন যারা গরিব সংখ্যালঘু, সেই আশঙ্কাটা অমূলক, না এই আশঙ্কার কোনো ভিত্তি রয়েছে বলে তোর মনে হয়? আমার 40% মুসলমান বন্ধু আছে আজ, তারা নিজেরাই এই বিষয়টা নিয়ে প্রচন্ড ভয়ভীত যে জিহাদি শক্তি যেভাবে গ্রাস করছে। এই যে মূর্তি ভাঙার একটা স্টাইল শুরু হয়েছে, দুর্গাপুজোতে যখন আজান চলবে তখন দুর্গাপুজোর কাঁসর ঘন্টা বাজবে না, কমরেড হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে ফালা ফালা করে কাটা হবে, কারণ তারা মূর্তি বানাতেন। এটা তো একটা জেহাদি শক্তি, যারা বাংলাদেশে দীপু দাসদের জ্বলন্ত পুড়িয়েছে, সেই শক্তিটাই তো পরিষ্কার এই পশ্চিমবঙ্গের মাটিতে বিভিন্ন জায়গায় ছড়িয়েছে। এবং যারা চুরি করা তাদের ছিল, এই বিষয়টাকে কাজে লাগিয়ে শওকত মোল্লা বানিয়েছে, জাহাঙ্গীর বানিয়েছে, শেখ শাহজাহান বানিয়েছে। তাই আতঙ্কিত হওয়া উচিত হচ্ছে তাদের, যারা ক্রাইম এবং ক্রিমিনালদের পৃষ্ঠপোষক ছিলেন, তাদের সচেতন হওয়া উচিত, ঠিক আছে, তাদের আইন বন্দোবস্ত নিয়ে নেবে। এটা হিন্দু আর মুসলমান বলে কোনো কিছু ভাগ নেই, বা কে কোন ধর্মের, কে কোন পেশার। আতঙ্কিত তারা হচ্ছেন যারা এই অসভ্যতামিটা করতেন এবং প্রশ্রয় দিতেন, যারা এই মোথাবাড়িতে রাস্তা সড়ক অবরোধ করে বসেছিলেন, ঠিক আছে, সাংবাদিক পিটিয়েছেন, ফলে রেপ করে মেরেই দিচ্ছিলেন, মুখ্যমন্ত্রী সাংবাদিক ভদ্রমহিলার পক্ষ নিলেন না। তো যারা এই আতঙ্কগুলো করেছিলেন তারা আতঙ্কিত, তাদের আতঙ্কিত হওয়াতে তো মানুষ আতঙ্কিত নয়, বাকি মুসলিম সমাজ তো আতঙ্কিত নয়। যারা এই দেশকে ভালোবাসে, রাষ্ট্রকে ভালোবাসে, পাকিস্তানের পতাকা ওড়ায় না, তারা তো বিলকুল খোশ মেজাজে রয়েছে। একটা ছবি আমি ফেসবুকে পোস্ট করেছিলাম, নিশ্চয়ই দেখে থাকবি। রামনবমী যখন ইলেকশনের প্রচারের সময় যখন চলছে, হাওড়ায় তো 350 বছরের রাম মন্দির, তাই না? তোমাদের ছোটবেলা থেকে বড় ওখানে রাম রাজাতলা জায়গার নাম তো এমনি নয়,
পাহাড়, নদী, পর্বতের যে নামগুলো সেগুলো তো আল খাপ্তুন টাইপের নয়, তাই না? কি আল খাপ্তুন, আল খাল্লা এই টাইপের তো নয়। তাতেই বোঝা যায় যে আদি কোনটা আর বাকি এসেছেন, মিশে গেছেন, একসঙ্গে থেকে সৌন্দর্য বাড়িয়েছেন তারা কোনটা, তাই না? তো এই যে একটা অদ্ভুত যে পরিবেশ তৈরি করা হয়েছিল, মূর্তি ভেঙে দাও, এই কেটে দাও, মেরে দাও, এবং দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ। কিন্তু তুমি যদি তিলক কাটলে বা কড়িমাটির এখানে পরিষ্কার একটা টিপ কাটলে, বৈষ্ণব ধর্মের মানুষের নাক অব্দি তারা তিলক কাটলো, সেটাকে দেখবে কি পিছিয়ে না। এরা যে আসলে মিথ্যাচার করে নিজেকেই ভুল বুঝিয়েছে, সেইটা এবার মানুষ ভোট দিয়ে পরিষ্কার প্রমাণ করে বললেন যে দয়া করে নিজেদের ঠকাবেন না আর আমাদের ঠকাতে আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে হিন্দু মুসলিম মানে যে কোনো সম্প্রদায়েরই কোনো আশঙ্কার কোনো কারণ কেন থাকবে? প্রথম কথা, যারা নাস্তিক, হ্যাঁ যারা নাস্তিক তিনি কি করবেন তিনি ভাববেন না, তাদের কি আশঙ্কার কোনো? নাস্তিকরা লুকিয়ে নেলিন পুজো করে। আমাকে বলছি না, নাস্তিকরা লুকিয়ে নেলিন পুজো করে। নাস্তিকরা পরিষ্কার নাস্তিক যে থাকবে কার কি? নাস্তিক মানে তো হচ্ছে তাহলে বৃহত্তর সেকুলার। নাস্তিকরা একবারও তো পরিষ্কার মসজিদের সামনে গিয়ে বলতে পারে না যে আমি আল্লাহকে মানি না। ভণ্ড নাস্তিক তো একবারও পরিষ্কার কোনো মুসলমানের সামনে গিয়ে বলতে পেরেছে? তারা নাস্তিকগিরি ফরাই হিন্দুদের সামনে এসে একবার বলুক, ফালুদা হয়ে যাবে। ভাই বলো, তুমি যদি নাস্তিক হও তুমি সেখানে গিয়ে বলো আমি নাস্তিক, আমি তোমার আল্লাহকেও মানি না, আমি আমার ভগবান রামচন্দ্রকেও মানি না, আমি রামকৃষ্ণকেও মানি না, আমি শিব ঠাকুরকেও মানি না। বলো, তুমি এটা বলতে পারছো। তুমি ওইখানে গিয়ে বলতে পারছো না? না, ফলসের জায়গা ওখানে গিয়ে বলতে পারে না। নাস্তিকতার জায়গা থেকে বললাম তো যে প্রমাণ দিয়ে দেখান না, কেউ যান গিয়ে দেখান যে বলে বেরিয়েছেন একবার। বিকাশবাবু গপ গপ করে গোমাংস খেয়ে ফেলেছিলেন, ঠিক আছে? সেকুলার এটা কোন ধরনের আমি জানি না। এত একটা উচ্চশিক্ষিত একটা মানুষ, তিনি কোন শিক্ষার পরিচয় দিয়েছিলেন? বিস্মিত করে, যন্ত্রণা দেয় এই ধরনের সেকুলার মানে মানে আমি স্বধর্ম লালন করব, অন্য ধর্মকে সম্মান দেব, ইকুয়াল। যে সেকুলার বিষয়টা কি করে হয়? তুমি যখন সেকুলারের কথা বলছো, মানে ধর্ম নিরপেক্ষ, যে কোনো ধর্ম সে যার নিজের ধর্ম পালন করে না, শুধু পালন নয়, ইকুয়াল পাওয়ার ডিস্ট্রিবিউশন। কিছু না মানা, সমস্ত না মানাও তো আমার ধর্ম হতে পারে না। আমি জানি না সেরকম ধর্ম বেরিয়েছে কি, আমি জানি না। ধর্ম মানে কি? এটা আমার মনুষ্য ধর্ম, সেইটাই সেই ধর্ম আমি বলছি। যারা ধর্ম অস্বীকার করতে চায় তারা একবার এই কথাগুলো কোনো মুসলমান ব্যক্তির সামনে একটু বললে, আলোচনা করলে আমি শুনতে পেলে খুব খুশি হব। আরে আমি তো করতে পারি। হ্যাঁ, তা করিস নি তো, কর। আমি তারপর কথাবার্তা আমার শাহরুখ খানকে লাগবে না, শাহরুখ খান কেন? এত ধরাছোঁয়ার বাইরে চলে অ্যাপয়েন্টমেন্ট পেতে পেতেই 20 বছর লেগে। আমার নিজের যে কথার জায়গাটা হচ্ছে যে তুমি সেকুলার যখন বলছো, তুমি তাহলে মন্দিরের ওপর ট্যাক্স আসছো আর মসজিদের ওপর ট্যাক্স তুমি তুলে দিচ্ছ কেন ভাই? কিসের সেকুলার এটা? তাহলে ইকুয়ালিটির জায়গা একসঙ্গে এসো। তুমি মাদ্রাজ এডুকেশন রেখে দিচ্ছ, তুমি মিশনারিজ এডুকেশন রেখে দিয়েছো, আর তুমি গুরুকুলটা তুলে দিলে। এই ভণ্ডামিটা না মানুষ আস্তে 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 জেনে গেছে। ইকুয়াল, সবার সৌন্দর্য নিয়ে সবাই একই রকম ভাবে বেড়ে উঠুক। আমার কাছে পইতে আছে তাই আমায় হেলমেট পরে রাস্তায় বেরোতে হবে, তোমার মাথায় ভেজ টুপি তাই তুমি হেলমেট পরবে না। এটা কোন ধরনের? পইতের সাথে হেলমেটের অবশ্যই সম্পর্ক আছে। যারা ফেস টুপি পরেন আমার মুসলমান ভাইরা, দেখেছেন পশ্চিমবঙ্গ পুলিশকে কিভাবে হ্যাবিট করিয়ে দেওয়া হয়েছিল? দেখেছেন? এটা তো পরিষ্কার তাকে গণতন্ত্র না মানাতে জোর করে তাকে অনুপ্রাণিত করা, ভুলের পথে ক্ষতি করা হয়েছে। তো তাদের সমাজে হাতে গুলি বন্দুক পিস্তল দিয়ে দেওয়া হয়েছে, বইপত্রের জায়গা দেওয়া হয়নি। পয়সা তুলো, বড় হয়ে তোমায় শওকত মোল্লা হতে হবে। এই অবক্ষয়টা তো ভয়ঙ্কর রকম ভাবে ঘটেছে। আজকে বিকাশ ভবনের সামনে যাদের চাকরিটা চুরি করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং তার লোকজনেরা, তারা কি একা শান্তনুকে মেরেছিল? শান্তনু বন্দ্যোপাধ্যায়কে না, শরীফুল ইসলামকে মেরেছিল একই সঙ্গে। তারা কি শুধুমাত্র আমার হিন্দু বাড়ির মেয়ে সাবিত্রী চট্টোপাধ্যায় বলে মেয়েটির চুলের মুঠি ধরে টেনেছিলেন? না, সাবিনা খাতুন বলে মেয়েটির ওড়না ধরে টেনে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল। সবার রক্ত পড়ে রয়েছে বিকাশ ভবনের সামনে পিচ রাস্তাটায়। ভারতীয় জনতা পার্টির কেন্দ্র যে সরকার রয়েছে বা অন্য রাজ্যে যে সরকার রয়েছে, একটাও কোনো প্রকল্প কেউ দেখতে পেয়েছে? যা হিন্দুর জন্য মুসলমানের জন্য নয়, যা মুসলমানের যা খ্রিস্টানের জন্য নয়।
একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা করেছিল বাম নেতারা। আমাদের ছোটবেলা থেকে যত্ন করে ভুল বোঝানো হয়েছিল। বামেদের কাজটাই হয়ে গেছে মানুষকে দোষ দিয়ে দাও। মানে এই দোষ থেকে মোহাম্মদ সেলিম বেরোতে পারেননি। ফেসবুকে স্ট্যাটাস ফেটাস দিয়ে বিভিন্ন রকম জায়গায় দায়িত্ব আরো প্রচুর লোকজন করেছেন। তাতে বিড়ম্বনায় পড়েছে আরো কিছু বামেদের যারা কর্মী সমর্থক, যারা বাস্তবতাকে নিয়ে তারা এগোতে চান। এবং যে কারণে বামেদের ভোটাররা এবার বামকে ভোট দেওয়ার জায়গায় বিধানসভায় পরিষ্কার তারা ভারতীয় জনতা পার্টিকে ভোটটা দিয়েছে। এটা তো অস্বীকার করতে পারা যাবে না যে আমি স্থবির হয়ে আটকে রয়েছে একটা জায়গায়। কোট পরা লোকজনের দর্শন আমি ধুতি পরে বেঁচে দিলাম, খুব তাড়াতাড়ি বিক্রি হয়েছে, ভালো। মানে দুর্ভাগ্যজনক। আমি গর্বের সঙ্গে কেন বলবো না যে হ্যাঁ সেকুলার মানে তো ধর্ম লালন পালনের বিষয়ের জায়গা তো বলা হয়নি। প্রত্যেকটি ধর্মের সমান অধিকার। তারা সেকুলার মানেই পরিষ্কার হিন্দু বিরোধিতা, সেটাকে নিয়ে হাহি করা, কেউ যদি তিলক করে তাকে দেখে গালমন্দ করা। মূর্খের মতো বড় বড় নেতারা বলেছেন যে রাম আমাদের কালচার নয়। বাঙালি হয়ে যখন দুর্গাপুজো শরৎকালে করে তখন পরিষ্কার রাম আমাদের কালচার নয় বলেন কি করে? ভগবান রামচন্দ্র যদি না থাকতেন তাহলে পুজোটা কোন সময় হতো? মা দুর্গা এই সময় হতো না তো। আসতো কি করে? নাম আসতো কখনো পর্যন্ত? শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, তার নাম এলো কি করে? তার বাবার নাম তো ক্ষুদিরাম, তার বাকি পরিবারের লোকজনের নাম রাম দিয়েছিল, এমনকি তার পিসির নাম রামশিলা, তার বাড়িতে কুলদেবতা ছিলেন তো রামলালা। এলো কি করে? রামপ্রসাদ এলেন কি করে? রাজা রামমোহন রায় এলেন কি করে? শিল্পী রামকিঙ্কর বেজ এলেন কি করে? সীতারাম চুরি এফিডেভিট করলেন না কেন? একটু হালকা হই, অনেকক্ষণ ধরে আমি এই রাজনীতিক রুদ্রকে দেখে দেখে মানে ভাবছি এটা কাকে দেখছি না, এটা রুটিকে দেখতে চাইছি না এটা আমি তোকে বলছি, এটা প্রবলেম কোথায় হয়? এই তৃণমূল দল যেভাবে এমপি এমএলএ সাপ্লাই দিয়েছে পশ্চিমবঙ্গে বা বানিয়েছে, তাদের বিভিন্ন উক্তিতে লোকে ভয় পেয়ে গেছে যে শিল্প জগৎ থেকে যদি লোক আসে তাহলে সে গবেট ছাড়া আর কিছু হয় না, এরকম একটা ধারণা তৈরি হয়েছে। কি ভয়ঙ্কর! তাদের নিয়ে কুকথা মানুষের মানে দলমত নির্বিশেষে বলছি হাসাহাসি করা, এগুলো যে ভয়াবহতা তৈরি করেছে সেটা হচ্ছে শিল্প সংস্কৃতি সাহিত্য জগৎ। সেই লোকজন হয়ে গেলেই তারা নাকি সমাজ সম্পর্কে কম জানে, শুধুমাত্র নিজেদের জীবিকাটুকু জানে। এই ধারণাটা তৃণমূল তৈরি করেছে। আরো সমাজ জানা লোকজন, সমাজ জানা লোকজন না এসছেন নয়, বেছে বেছে তাদেরকেই নিয়ে আসা হয়েছে যারা প্রশ্ন কম করবেন, যারা সমাজ সম্পর্কে জানেন, শুধু নিজের জীবিকা নয় আরো মানুষ আছেন ওখানে, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়নি। তাদের মুখটা দিয়ে জিতিয়ে তোলাবাজি করার একটা করে লোক ফিট করে দেওয়া হয়েছে এলাকায়। তোমার এলাকায় যাওয়ার দরকার নেই, তোমায় বিধানসভায় বেশি যাওয়ার দরকার নেই, তোমায় দিল্লিতে পার্লামেন্টে যাওয়ার দরকার নেই, আমরা বুঝে নিচ্ছি। যাতে তোলাবাজদের দিয়ে তোলানো যায়। তিনি একটু আরাম পেলেন, স্বস্তি পেলেন, যাক নেতা বা নেতৃত্ব বলে দিয়েছেন। মুশকিলটা হয়ে গেল কোথায়? হয়তো সত্যি তারা সহজ সরল, আমি তাদের কমপ্লেন করছি না, কিন্তু অনেকের ক্ষেত্রেই তো পরিষ্কার এই জ্ঞানটা নেই। তার হয়তো নিজের জীবিকাকে তিনি ভালোবাসেন বা দু একটা অন্য জীবিকা সম্পর্কে জানতে পারেন। তাকে যদি জিজ্ঞাসা করা হয় এদের অনেককেই যে পশ্চিমবঙ্গের জেলা কতগুলো বলুন তো, মহকুমা, তারা বলতে পারবেন না। এবার যখন এই প্রসঙ্গ এসে ওই জন্য কেউ বলছে 344 ধারা না 644 ধারা 144 ধারা, হাসাহাসি হয়েছে, মানে আমার কষ্ট লেগেছে, খারাপ লেগেছে। এবং এটাকে দেখেই একটা ধারণা তৈরি করে দেওয়া হচ্ছে, মানে মানুষের মানে বাধ্য হয়ে তৈরি হচ্ছিল যে এই জগতের মানে এই। ভাই আমি স্বাধীনতার আগে থেকে পশ্চিমবঙ্গে যে শিল্পী, লেখক, কবি, ডাক্তার, উকিল, শিক্ষাবিদ, তাদের কত বড় ভূমিকা ছিল মানুষকে ভুলে গেলে হবে? মানুষের ব্রেন সেই সময় তাতে মিডিয়া ছিল না, সংরক্ষণ আর্কাইভ অতটা বেশি স্ট্রং নয়। এখন মিডিয়ার সামনে যেটা দেখতে পাচ্ছি, সৌমিত্র চট্টোপাধ্যায়, অনিল চট্টোপাধ্যায়, অনুপ কুমার, বিপ্লব চট্টোপাধ্যায়, এখনো আমাদের দাদা সব্যসাচী চক্রবর্তী,
তারাও তো পলিটিক্যাল, তাদের কন্ট্রিবিউশন সলিড, কেউ প্রার্থীও হয়েছে, লড়েছে, তখন তো কথাগুলো আসেনি। কারণ নির্বাচন করবার সময় যে কোনো রাজনৈতিক, বিশেষ করে সাংগঠনিক রাজনৈতিক দলগুলো নির্বাচন করবার সময় বিরাট খেয়াল রাখে এই দিক। সেটা তুই বাম বল, সেটা তুই বিজেপি বল, একই জায়গাতে তাদের ওই সুচারু দিকের জায়গায়। কিন্তু যারাই যেমন খুশি সাজো, তারা যে অভ্যেসটা করে দিয়েছে, যে সময় থেকে মিডিয়া স্ট্রেংথটা বাড়ছে, ছবিগুলো বেশিভাবে ছড়াচ্ছে, কথাগুলো ছড়াচ্ছে, লোকের একটা ভুল ধারণা তৈরি হলো, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আছে এ কি জানে আদৌ, এ কি পারবে? অধিকাংশ জনই তো জানে না। তার আমি ছাত্র রাজনীতি করে ধর বড় হয়েছি, ক্লাস 6 থেকে আমার ডেকে নিয়ে যাওয়া হতো যে পরিষ্কার দেওয়াল লেখবার জন্য। মানে এটা তো জানেন না, তারা মনে করেছেন রুদ্রনীল ঘোষ শিল্পী হিসেবে যবে থেকে তাকে দেখতে পাচ্ছি সেই নামটা হয়েছে, তারপর তার রাজনৈতিক চেহারা। জানতেন না অনেকে, জানে। আমি বলছি যে অদিতি বিশ্বাস করতে পারবেন, নতুন বেশ কিছু জার্নালিস্ট হয়েছে, তারা জানেন না। আমি বললাম যে হাওড়াতে দলমত নির্বিশেষে যে কোনো ছাত্র সংগঠনে গন্ডগোল মারামারি হয়ে গেলে তারা আমার কাছে আসতেন মেটাতে, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল কালার। আমি তাদের প্রত্যেকের কাছে দাদা ছিলাম। দাদা মানে ওই দাদা ভাইয়া নয়, দাদা ছিলাম এখানে, বা ভাই ছিলাম। সো এই যে একটা অদ্ভুত পরিবেশ, এই সঙ্গে সঙ্গে কেউ দল হেরে যাওয়ার পর আমি রাজনীতি বুঝি না বলে ছেড়ে দিচ্ছি। ভাই তুমি আগে বোঝোনি কেন যে তুমি বোঝো না? তুমি তো ব্যাংক অ্যাকাউন্টটা বুঝতে পারো, তুমি কত টাকা ট্যাক্স দিতে হবে বুঝতে পারো, যে পয়সা গুনতে বুঝতে পারে, যে ইএমআই কত বুঝতে পারে, যে মাসের শেষে খরচ সে বুঝতে পারে, সে সব বুঝতে পারে। বলে আমার ব্যক্তিগত ধারণা, আমি ভুল হলে দল বেঁধে ক্ষমা করবে, ঠিক আছে? তো যাই হোক, এর জন্য তো তোকে অনেক ট্রোলও সহ্য করতে হচ্ছে, যারা ধর মানে প্রথম থেকে একটা অবিশ্বাসের যে বাতাবরণ তুই বলছিস, তোর ক্ষেত্রে মনে হচ্ছে ওই তো অভিনয় করে চলে এসছে। হ্যাঁ মানে প্রচুর প্রচুর তো ইভেন তোর নামে একটা গিরগিটি নামও হয়ে হ্যাঁ, একদম পরিষ্কার। এই ট্রোলগুলো গিরগিটি ছাড়পোকা যারাই বলেছিলেন, তারা এত ফুল দিচ্ছেন বাড়িতে এখন রাখবার জায়গা পাচ্ছেন। মানে কিছুই না, আমি ধন্যবাদ। আমি তাদের, আমি যেমন আমার প্রতিহিংসা নেই, আমার জীবন জীবিকা কেড়ে নিয়েছি। আমি বললাম ধর অদিতি এই চেয়ারটায় আমাদের আড্ডা শুরু হওয়ার আগে, দর্শক বন্ধুরা তো জানেন না, আমি গিয়ে কিছু পায়রা, একটা কাঠবিড়ালি ঘুরে চলে গেল, আমি শালিকেও তাদের খেতে দিয়ে এলাম। এরা কারা? এরা আমার লোনলি টাইমটার বন্ধু। যে সময় আমায় কেউ ফোন করতো না, যে আমার কেউ কাজে নিত না, আমার সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলতো না, বাড়িতে নিমন্ত্রণ করতে ডাকতো না, কার্যত আমাকে এক ঘরে করে দেওয়া হয়েছিল, সেই সময় কেউ আসতো না, তখন ওরা আসতো আমার কাছে। আমি একসঙ্গে বসে ভাত খেতাম। আমার বাড়ি বিক্রয়, রানীকুটির ফ্ল্যাট, তোরা সবাই জানিস, মানে তোদের মতো যারা বন্ধুরা, আমরা আড্ডা মারতাম ওই ছোট জায়গাটাতে, খুব যত্ন করে কষ্ট করে কেনা, তো সেটা আমায় বেচতে হয়েছে, আমার গাড়ি বেচতে হয়েছে। হলফনামা যখন জমা দিয়েছি, লোকে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্টে 11,000 টাকা, লোকে বিশ্বাস করতে পারছে। আমার তো কোনো মানে লজ্জা নেই, আমি অন্ধকারের সঙ্গে লড়াই করেছি। আমি একটা দিক আমার মনে হয়েছে যে আমার স্টেটটা খতম হয়ে যাচ্ছে। সবার তো সমান সাহস থাকে না, তাই বহু মানুষ তৃণমূল সাজবার চরিত্রে অভিনয় করেছেন, পাশে দাঁড়িয়ে ছবি তুলে, আর তৃণমূল তাদেরকে সাবানের মতো ব্যবহার করে নিজেদের পাক কলঙ্ক ধুয়ে ভোটটাকে নেওয়ার চেষ্টা করেছে। আমি তাদের দোষ দেব না, আমি দিচ্ছি না তাদের। কিন্তু কিছু লোক রয়েছেন যারা এত স্বাচ্ছন্দ্যে রয়েছেন মানুষের আশীর্বাদে, অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, তাদের না এগুলো প্রয়োজন ছিল না। যখন আমি সমাজ বা রাজনীতি জানি না, তাদের সরে যাওয়া উচিত ছিল। তাহলে কাউকে কাদা ঢিল বা কোনো কুকথা শুনবার অবকাশই পড়তো না। তারা তো নিজের গুণে দারুণ গুণী। তো জানি না, আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই, রাগ নেই, কিন্তু মনে আছে। আমি চাই না এই আমার মতো পরে আর না কেউ বলতে পারুক, মনে আছে। সেই পরিবেশটাই ভারতীয় জনতা পার্টির নতুন যে সরকার, আমাদের যে নতুন মুখ্যমন্ত্রী, তিনি বারবার এই কথাটা কড়া ভাবে ব্যক্ত করেছেন। কি অভিনয়কে সময় দিবি কিভাবে এত কাজের মধ্যে? দেওয়ার তো সারাক্ষণ ইচ্ছা হয়, কিন্তু না দিলে তো চলবে না, কারণ দর্শক তো মানে দর্শক বঞ্চিত হবে। আরে মজার কথা, যে কজন মানে কাজ দিতে পেরেছিলেন, না বললে নয়, সৃজিত বারবার কাজ দেওয়ার
চেষ্টা করেছে। আমি হয়তো দুবার বলেছি যে ডেট হচ্ছে না রে, সৃজিতের কথা না বললে নয়। ওই কঠিন সময়ের জায়গায় ইন্দ্রজিৎ দাশগুপ্ত এবং ওর প্রযোজক সমীরণ গৃহপ্রবেশে আমায় নিয়েছিল, কাজ দিয়েছিল। ধর আমার বাড়িতে লোকজন এলে আমি এইগুলো খাওয়াতাম। আমার তো কখন এটা ছিলাম যে আমি এটা খাবো ওরা ওটা খাবে, সবার এক। মানে এইভাবেই ধর আমাদের বন্ধু বান্ধবের বাচ্চা তো ধর বড় হয়েছে, তুই আমি এবং আরো অজস্র মানুষ রয়েছে তার মধ্যে, যে আমাদের সবটাই হবে, আমার বলে কিছু নেই। ঠিক আছে, মানে আমাদের যন্ত্রণা হোক, রাগ হোক, ঝাউ ঝাউ করে ঝগড়া করবো, এটা আমাদের ঝগড়া হবে। তো মত পথ আলাদা হতে পারে, কিন্তু ওই জায়গাগুলো যেন এক থাকে। এবার সেই পরিবেশে না যারা এই বিভাজনটা তৈরি করেছে, সময় তাদের ক্ষমা করলেন না, সেটাই হয়। তো তাই ভারতীয় জনতা পার্টি কনস্ট্যান্ট এই কথার জায়গাটা বলছে, যারা এই ব্যান কালচার, যারা সইতে নাকি তার চলন বাঁকার মতো করে, যাকে সহ্য করতে পারছি না তাকে যে কোনো একটা অছিলায় ব্যান করে দেয়। প্রথমে রুদ্রনীল ঘোষকে দিয়ে শুরু হয়েছিল ব্যাচ লাগিয়ে। সেই সময় যারা চুপ করেছিলেন তারা যদি ওই সময় একটু আমার সঙ্গটা দিতেন যে আমি ঠিক কথা বলছি, তারা জানতেন, সাহস হয়নি, তাদেরই পরে পুড়তে হয়েছে এই এক আগুনে। তখন আমি কিন্তু পরিষ্কার প্রতিবাদ করেছিলাম, আর তখনও মনে করাবার চেষ্টা করেছেন যে বন্ধু একটু আগে যদি হতো তাহলে এই ঘটনাটা ঘটাবার এরা সাহস পেত না। বা প্রচুর প্রযোজক, পরিচালক, শিল্পীকে মাথা নামিয়ে হাসি মুখে তাদের সঙ্গে ছবি তুলতে হয়েছে। তারা তো কেউ চোর নয়, তারা তো কেউ চাকরি, চাল, গম, ডাল, রেশন যা চুরি হয়েছে, মান, ইজ্জত, গণতন্ত্র, তারা তো সেই কাজে হেল্প করেননি। তারা দাঁড়িয়েছেন পরিবার পরিজন চালাবেন কি করে, কিংবা যদি কালকেই কাজটা বন্ধ করে দেয়, নাহলে ক্রিমিনাল পুলিশ একসঙ্গে তো পেটাবে, যেমন বিকাশ ভবনের সামনে পিটিয়ে রক্তাক্ত করবে, কি করবে? বেশ কিছু মানুষের অসহায়তা বুঝি, কিন্তু কিছু মানুষ রয়েছে যাদের কাছে এগুলোর সঙ্গে হ্যাঁ হ্যাঁ না দেবার অনেক সুযোগ ছিল। হ্যাঁ, আরেকটা জিনিস একটু ওখানে জানতে চাইবো যে এটা নিয়ে কিছু ভাবছিস কিনা। রাহুলের মৃত্যুর কিনারা তো এখনো 1 মাস হয়ে গেল, কিছু মানে জানি না আমরা সাধারণ মানুষ যে কোথায় দাঁড়িয়ে আছে, বা এই বিষয়টা নিয়ে কি কিছু? এটা নিয়ে কালকেই বিস্তারিত আলোচনা হয়েছে, এটা আমি বলতে পারবো। কোথায় কিভাবে কার সঙ্গে হয়েছে আমি বলছি না। রাহুল তো আমার সহকর্মী ছিল না? হ্যাঁ, সেই কারণেই তোর সাথে ভাই ছিল, ভাই মানে আমাদের ভাই ছিল আর কি। তো ফলত ডেফিনেটলি দাদা তো চুপ করে বসে থাকবে না, এইটুকু বলতে পারি। রাহুলকে তো কেউ মানে খুন করেনি, তবে অবহেলা, উদাসীনতা, গাফিলতি তো মানে ভয়ঙ্কর। এই চূড়ান্ত গাফিলতি এবং দোষ ঢাকবার জায়গায় সেটা কিন্তু একজনকে মৃত্যুর পথে ঠেলে দিল। তাদের একটু সঠিক ইনভেস্টিগেশনে, কারণ উড়িষ্যার ওই উপকূলের ওখানে যেহেতু হয়েছে, উড়িষ্যা পুলিশ এবং তার মাঝখানে নির্বাচন চলছিল, যাতে রক্তপাতহীন, লুটহীন ভোট হতে পারে, সেই কাজে কিন্তু পুলিশকে কড়া নির্দেশ ছিল হচ্ছে যে এতগুলো মানুষের প্রাণ না চলে যায় প্রতিবার, যেটা পরম্পরা হয়ে গেছিল পশ্চিমবঙ্গের ইলেকশনে, নির্বাচন কমিশন। ফলত তারাও এদিকটায় ব্যস্ত ছিল, এবং তার সঙ্গে সঙ্গে যারা একটুখানি বললেই হতো যে হ্যাঁ আমারও এই ক্ষেত্রে কোনো নজর দেওয়া উচিত ছিল, তারা সেটা না বলে, না এটা তো শুটিং এর পরে হয়েছে, আচ্ছা ও কি ইনটক্সিকেটেড ছিল বলে একটা মৃত্যুকে কলুষিত করে তার ঘাড়ে দোষ চাপিয়ে অ্যাজ ইফ আত্মহত্যা, এরকম একটা ঘৃণ্য বাতাবরণ তৈরির চেষ্টা করেছিলেন। তো তারা আইডেন্টিফাইড হবেন এবং তারপর ইনভেস্টিগেশন নিরপেক্ষ এবং কড়া হবে, এবং তাতে আইন যে কথা বলবেন সেই অনুযায়ী বাকিটা এগোবে, থেমে যাবে না। বরং একটু সরকারটা একটু সাজাবার তো একটা পদ্ধতি লাগে, সেটা আমার নিজের মনে হয় যে এই মাসের মধ্যেই সম্পূর্ণভাবে, শুধু সরকার না, যেমন বলছিলেন প্রচুর এমন তাবেদার বা এমন কিছু লোক বসিয়ে দেওয়া হয়েছে, বা এমন কিছু ভালো ভালো সরকারি অফিসারকে বাই প্রেসার অন্যরকম বানিয়ে দেওয়া হয়েছে, সেই জায়গাগুলো একটু ঠিক করবার আছে, ফিল্টার করা দরকার। হ্যাঁ, না হলে একটা জিনিস শুরু হয়তো ওই টেবিলে এসে ঘোরাঘুরি খাবে, এটা তো করলে হবে না। প্রচুর কাজ বাকি, পাহাড় প্রমাণ দেনা করে গেছে
আগের সরকার, লুটপাট করে গেছে, ভুল লোক বেশি গেছে আগের সরকার। হ্যাঁ, নিজের লোককে বসাও, যে চোখ বন্ধ করে আমার অন্যায়কে সাপোর্ট করে। এবার সেগুলো দলীয় লোকেদের সরিয়ে দেওয়াটা বিভিন্ন কমিটি থেকে, তার তো সার্কুলার বেরিয়ে গেছে কালকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়ে দৃঢ় সিদ্ধান্ত নিয়েই নিয়েছে। বাকি সরকারি যে লোকগুলো রয়েছে তাদেরও তো বদলটা চলছে, তারা থেকে গেলে তো মুশকিল হবে, যারা মানুষকে অসুবিধায় ফেলেছিলেন। আমি একদম দল মতের বাইরে গিয়ে বলছি, সরকার সবার সরকারি প্রকল্প সবারই, যে তৃণমূলের নেতারা অসভ্যতামি করে বলতেন না অমুক ভান্ডার পাবেন না, তমুক পাবেন না যদি না ভোট দেন, কি ধৃষ্টতার জায়গা, এটা তো আমরা কেউ বলতে পারিনি। এটা তো মানুষের ট্যাক্সের টাকা ভাই। তৃণমূল তার বাড়ি থেকে একটাও টাকা দিয়েছে মানুষকে না, উল্টে লোকের বাড়ির কুলঙ্গিতে লক্ষ্মীর ভাড়ে যে 1 টাকার কয়েন আমরা ফেলতাম সেটা ফাটিয়ে নিজে পয়সা নিয়ে চলে গেছে, লুট করেছে। তো যাই হোক, এগুলো ঠিক হোক, একটুখানি পশ্চিমবঙ্গে একটু পেটে ভাত আর হাতে কাজ আসুক, সেই একটা বিশ্বাস মানুষ দিয়েছেন। এবং ভারতীয় জনতা পার্টি রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য খুব স্পষ্ট করে বলে দিয়েছেন। আর যারা এই তৎকাল বিজেপি হয়ে উঠেছে, দুপুর 2টো অব্দি জয় বাংলা বলছিল, হঠাৎ করে তারাই বিকেলবেলা 6টার পর একটা গেরুয়া গামছা কিনে মাথায় গেরুয়া বিল লাগিয়ে জয় শ্রীরাম বলে নিজেদের পার্টি অফিস ভাঙছে, নিজেদের মেরে বড় বিজেপি সব ধরা পড়ে গেছে। থ্যাঙ্কস টু মিডিয়া, থ্যাঙ্কস টু পাড়ার জেঠু কাকু, তারাই চিনিয়ে দিয়েছে এই রুদ্র ওইটা। তো তাদের বলবো যে ভাই, বাড়িতে আয়না আছে, নিজের মুখোমুখি দাঁড়াও, যে তুমি কতটা অন্যায় করেছো, তুমি কতটা অন্যায়ের পক্ষ দিয়েছো বা মেনে নিয়েছো। যখন তোমার মাথাটা একটু লজ্জায় হেঁট হয়ে যাবে, সেই দিনই তুমি জিতে গেলে, সেই দিন তোমাকে সমাজ মেনে নেবে। এত অভিনয় করবার দরকার নেই। এবার আবার লাস্ট প্রশ্ন, যে প্রশ্নটা তোর বন্ধু বান্ধবরা বহুদিন ধরে করে আমি আসছে, আন্দাজ করতে পারছি যে প্রশ্নটা নন্দনের ধারে বসে আমরা, তুই একটা বিয়ে তো কর। এই একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যারা আমাদের শুনছেন, আমাদের এই কথা বা আড্ডা শুনছেন, একটাই বলি, মাঝখানে আমি বিভিন্ন রকম ফাঁক বছর আমরা এইবার রুদ্র, আমি এবার বিয়ে করছি, সামনের বছর আমি বিয়ে করছি না, আমি বলেছিলাম যে সামনের বছর বিয়ে করছি। আর আমি প্রতি বছরই, যেমন আমাদের একটা স্লোগান ছিল না ছোটবেলা থেকে, ভদ্রলোকের এক কথা, ঠিক আছে, প্রত্যেক বছরে গিয়ে ওই কথাটা বলে ফাঁক টাক করে বেরিয়ে যেতাম। তো আর এই একটা বিয়ের কথা যখন অদিতি তুললই, আপনাদের বলি যে বিয়ে করলে আমি একটাই বিয়ে করব। আমার আবার কিছু সহানুভূতিশীল বন্ধু আছে, তারা আবার আমার পক্ষে লয়ারের মতো দাঁড়িয়ে বলেছিলেন যে বাকি ওর বন্ধুরা এতটাই 2-3টে বিয়ে করে ফেলেছে, ও আর পাত্রী পাবে কোথায় বলুন। ঠিক আছে, আমার তাদের প্রতি ভালোবাসা বেড়েছে। কিন্তু যাই হোক, এখন শিবপুরের সঙ্গে আমার গাঁটছাড়া বেঁধে দিয়েছেন মানুষ, একটা কাজ হয়ে গেছে, এইবার শুধু 7 পাকে ঘোরাটা বাকি। তবে হ্যাঁ, এবার আমার মন বলছে যে 2026-এই আমার বিয়েটা হবে করছে। না 26-এ, মানে সামনের বছর আমি বলিনি অদিতি, ভালো করে দেখ। আবার আপনাদের জানাই, অনেস্টলি বলছি, আমার বাবা মায়ের নামে দিব্যি খেয়ে বলছি, সেই পাত্রী কে হবেন আমি এখনো জানি না। ঠিক আছে, আমি জানি না। আগে তো তাও 2-1বার মাঝে মাঝে পাত্রীর নাম করতি, হ্যাঁ, এখন পাত্রীর নামটাও জানিস আরে না, তৃণমূল এমন জাল ফাল বিছিয়ে রেখে দিয়েছিল, ঠিক আছে, কে কাকে ভাড়া করে ফোন করাচ্ছে, তারপর সেই কল রেকর্ড করে উল্টো পাল্টা কি বলে বেড়াবে। ধর তুই হয়তো ফোন করলি, ধর কোন একটা নাম্বারতে, তার আমার কঠিন ভাবে কথা বলতে হবে, এমন জাল ফাঁসাও, অমুক করো তমুক করো, কি বদনাম দেওয়া যায়, দেখো কিছু ভাবে যদি হারানো যায়, প্যাঁচ কষছে। তো এসবের থেকে প্রচুর মানুষ আতঙ্কিত হয়েছে। লোকে হোয়াটসঅ্যাপ কলে ফোন করা শুরু করে, জেনারেল কল যদি রেকর্ড হয়, এটা করতে করতে এমন হয়ে গেছে মানুষের অভ্যেস, নিজের মাকে বলছে বাড়ি ফিরছি ভাতটা গরম করো, মা বলছে হোয়াটসঅ্যাপ কল কেন, সরি। তো এই যে একটা ভয়ের পরিবেশ, আতঙ্কের পরিবেশ, ফাঁসিয়ে দেওয়ার পরিবেশ, সেখান থেকে মুক্তি তো ঘটেছে। সুতরাং আমার ব্যাচেলার লাইফ থেকে আশা করি মুক্তি ঘটবে, এই বছর মুক্তি ঘটবার কেমন একটা গন্ধ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, কোথাও একটা লুচির ভাজার গন্ধ আমি পাচ্ছি, এর বাইরে আমি আর কি বলবো। তো তাহলে পরিষ্কার, আমি যদি বিয়ে করি
করব, ঠিক আছে, কে জানি না, কবে জানি না, তবে এই বছরের মধ্যে একটা প্রক্রিয়া আছে, নাহলে প্রচুর বন্ধু বান্ধব পিটিয়ে পিটিয়ে ছাল তুলে দেয়, ঠিক আছে। তো সেই বাতাবরণ তৈরি হয়েছে, আপনারা আড্ডা যারা শুনছেন বুঝতেই পারছেন আর কি। তো যাতে অনেকে আসতে পারে, অনেকে আসতে পারে, আমার ট্যাক্সি চালানো বন্ধু যাতে উত্তম আসতে পারে, আরো আমার চায়ের দোকান চালানো ঝুনুরা আসতে পারে, তোরা আসতে পারিস, অনেকগুলো মানুষ যাতে আসতে পারে, একটু সেই পরিবেশটা তৈরি হোক, তাহলে মজা পাবো, তাহলে ভালো লাগবে। আমি নেক্সট টাইম যেন আমি বিবাহিত মন্ত্রীর ইন্টারভিউ নিতে আসতে পারি। না না, এটা তো ভয়ঙ্কর কথা, আমি আবার বললাম যে দল যারা দায়িত্ব দিয়েছে অনেক বেশি, এবার ধর বন্ধু হিসেবে কারুর একটা ইচ্ছা মনে হতেই পারে এই হোক, মানে সাংগঠনিক দল ডেফিনেটলি তুই জানিস যে জল যা দায়িত্ব বললাম, যদি কাঠবেড়ালির মতো ছোট কোনো দায়িত্ব দেয় যে আপনি নয় উনি মন্ত্রী, তিনি মন্ত্রী যান, আপনার কাজ এদের কন্ট্রিবিউট করা, আনন্দের সঙ্গে দায়িত্বের সঙ্গে সেটা করবো। কারণ যতটুকু জানি, যদি এইটুকুও জানি, খাঁটি জানি, কারণ খালি পেটে সেগুলো শিখতে হয়েছে, তখন পেটে ভাত ছিল না। ওই খালি পেট আর মাথা হেঁটের সময় মানুষ যেটা শেখে সেটা না মানুষ ভোলে না, যে কোনো মানুষ, আমি নয়, আমাদের কথা যারা শুনছেন প্রত্যেকটা মানুষ, সবারই নিজের মতো করে একটা করে স্ট্রাগল রয়েছে। হয়তো কেউ ব্যবসায়ী, কেউ চাকুরিজীবী, কেউ শিল্পী, বা কেউ গৃহবধূ, তাকেও তো স্ট্রাগল করতে হয়, তার রান্নাঘরে, তার উঠোনে, তার শোবার ঘরে, তাকেও স্ট্রাগলটা করতে হয় ওই ঘরটাকে আগলে রেখে দিতে। সেই কাজটা আমাকে দিলে তো ধরিয়ে ফেলবো, ওটা দারুণ একটা ইম্পর্টেন্ট কাজ। ঠিক আছে রুদ্র, তুইও ভালো থাক, প্রচুর কাজ কর, স্বাস্থ্যের দিকে নজর দে এবং ভালো ভালো কাজ কর, আমাদের যাতে যে প্রত্যাশা তোর ওপর আমাদের রয়েছে সব মানুষের, বন্ধু বান্ধবদের সবার, সে প্রত্যাশা পূরণের চেষ্টা কর, ভালো থাক। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন সবাই।